তা দাদু ভাই আজ চেম্বার থেকে ফিরে বই ঘরে এলে যে, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? কোনো কেস নিয়ে ভীষণ ঘেঁটে রয়েছে বলেই মনে হচ্ছে। আসলে এত বছরের অভিজ্ঞতা তো মানুষের চোখ দেখলে আমি আন্দাজ করতেই পারি। আর ওম তো আমার আত্মজের একমাত্র পুত্র, আমার আদরের দাদু ভাই। তার চোখ দেখে তার মনের কথা বুঝতে পারবো না, তা আবার হয় নাকি? তবে অন্যান্য দিনের থেকে তাকে আজ একটু বেশি চিন্তিত লাগছিল। আর সত্যিই তাই, সে হাতের বইটা আমার টেবিলে রেখে আমার আন্দাজকে একেবারে সঠিক প্রমাণ করেই বলল, তা বলতেই পারো। আজকের এই সময় দাঁড়িয়ে মানুষ যে কিভাবে ওরকম একটা মিনিংলেস বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করতে পারে সেটা আমি জাস্ট ভাবতে পারছি না। দাদু ভাইয়ের কথা শুনে আমি বেশ বুঝতে পারি বিষয় বেশ গোলমেলে। ঠিক সেই কারণেই আমি ওকে বললাম, তা কি হয়েছে একটু খুলে বলো তো দেখি দাদু ভাই, যদি তোমার কোনো কাজে লাগতে পারি। অফকোর্স তোমাকে বলবো বলেই তো এলাম। বেশ, তাহলে বলে ফেলো দেখি। আরে আর বলো না, আমার ক্লায়েন্ট মানে ওই মিস্টার সেনগুপ্ত আজকে চেম্বারে এসেছিল। মিস্টার সেনগুপ্ত মানে জীবন নারায়ণ সেনগুপ্ত? হ্যাঁ, ওই জীবন নারায়ণ বাবু। তা ওনার আবার কি হলো? আরে সেটাই তো ব্যাপার। আগে যতবার উনি এসেছেন ততবারই কথার বিষয়বস্তু ছিল ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি। এবারেও উনি এসে প্রথমে সম্পত্তি নিয়েই কথা বলছিলেন। আমি ভাবছিলাম হয়তো তিনি ওই ওনার স্কুল বাড়ি নিয়েই কিছু কথা বলবেন, কিন্তু যা বললেন সেটা একেবারেই আমার চিন্তার বাইরে। মানে এই রকম বিষয় নিয়ে যে কেউ মামলা করতে পারে সেটা একেবারে মানে আমার নলেজের বাইরে। মানে তুমি বলো যে মন্দিরে দেবীর খড়গ সেটা নিয়ে কেউ কেস কাচারি করে? বাহ, আরে দাঁড়াও দেখি। দেবীর খড়গ মানে আমি তো যতদূর জানি সেনগুপ্ত পরিবার তো ভগবান কৃষ্ণের ভক্ত। সেখানে খড়গই বা এলো থেকে? আমি বলছি, এতদিন আমিও আসলে সেটাই জানতাম, ঠিক আছে, কিন্তু আজ শুনলাম আমরা যেটা জানি সেটা নাকি অনেক পরের কথা। ওদের পূর্বপুরুষ ছিল ভদ্রকালীর পূজারী। জীবন নারায়ণ বাবুর আমলে বার্ষিকী পুজোর সময় দেবীর বলিতে নাকি এক বিরাট খুঁত হয়। তারপর সেনগুপ্ত পরিবারে একের পর এক দুর্যোগ নেমে আসে, প্রাণহানিও ঘটে অনেকের। সেই সময় পরিবারের প্রধান পুরোহিত গণনা করে এক বিধান দেন, আর সেই বিধান অনুযায়ী দেবী ভদ্রকালীর মূর্তি ভদ্রা নদীতেই বিসর্জন দেওয়া হয়। ভদ্র নদী? তার মানে ভদ্রলোক ওপার বাংলা? ইয়েস, সেনগুপ্ত পরিবার স্বাধীনতার বহু আগে এপারে মানে এই বাংলায় চলে এসেছিল। হ্যাঁ, তো সেই খড়গ নিয়ে এখন কি সমস্যা? দেবী মূর্তির সাথে নিশ্চয়ই সেই খড়গ আজ নদী গর্ভে। না, বিষয়টা একদমই এরকম নয় দাদু, আর সেখানেই তো সমস্যা। তার মানে তুমি বলতে চাইছো দেবী মূর্তি সেই সময় বিসর্জন দেওয়া হলেও খড়গটাকে বিসর্জন দেওয়া হয়নি, কি তাই তো? এক্স্যাক্টলি, আর সেখানেই তৈরি হয়েছে সমস্যা। জীবন নারায়ণ বাবুর দাদুর আর এক ভাই ছিলেন, আর তিনি সেই সময় জীবন নারায়ণ বাবুর দাদুকে ওই খড়গ দিয়ে দিয়েছিলেন। যদিও সেই সময়ের কোনো ছবি বা সেই ব্যাপারে লিখিত কোনো জবানবন্দি কিছুই ছিল না, তবে এত বছর পরে সেই ভদ্রলোকের বংশধরদের দাবি যে সেই খড়গের ওপর একমাত্র অধিকার শুধু তাদের। তা তেনারা কি এতকাল গঞ্জিকার নিদ্রায় মগ্ন ছিলেন নাকি, যে এখন হঠাৎ করে ঘুম ভেঙেছে আর দেবীর খড়গ কার সে বিষয়ে এখন হুঁশ পড়েছে? হ্যাঁ, কিন্তু এটাই তো সমস্যা হয়ে গেছে। আর এই জীবন নারায়ণ বাবু তার বাবা দাদুর পর সেই পিতৃপুরুষের সম্পদ সোনার খড়গকে নিজের কাছে রেখেছেন। সেটা উনি কিভাবেই বা যাত্রার হাতে তুলে দেন। উনি সেই কারণেই এসেছিলেন আমার কাছে। এখন ওনার নামে সেই বিপিন নারায়ণের উত্তরসূরি অধীর নারায়ণ কেস করেছেন, আর নেক্সট মান্থে সেটার হিয়ারিং। তাই ওনার কথা মতো কেসটা আমাকেই নিতে হবে। হ্যাঁ, আর সেই কারণেই তুমি যথেষ্ট প্যাঁচে পড়েছ, কি তাই তো? হ্যাঁ, সে আর বলতে। উনি আমার একজন রেসপেক্টেড ক্লায়েন্ট। ওনার আইনি যে কোনো সমস্যা প্রথম থেকে উনি আমাকেই বলেন। হ্যাঁ, সেই ওনার নাতনিও আবার তোমার বিশেষ বন্ধু,
আর বন্ধুবৃত্তে এমন এক গুণী উকিল থাকলে কেউ আবার বাইরে উকিল খুঁজতে যায় নাকি? আহ দাদু, তুমিও না মানে দেখছো আমি বিপদের মধ্যে রয়েছি, আর তুমি কি না মানে ইস। আচ্ছা, বেশ বেশ, আর বলছি না, কেমন? তবে দাদু ভাই, কেসটা লড়ার আগে তোমাকে অনেক কিছু জানতে হবে। এই যেমন ধরো, দুপক্ষের কে কতটা সত্যি কথা বলছে। যদিও খড়গ যে সময় হস্তান্তরিত হয়েছিল সেই সময়ের কেউই এখন জীবিত নেই, তাই এখন যা করতে হবে তার পুরোটাই হবে নথি কেন্দ্রিক। মানে আমাদেরকে জানতে হবে সেনগুপ্ত পরিবারের অতীত। আর শুধু তাই নয়, সেই অতীতে মা ভদ্রকালীর পুজো আর তার হাতের খাঁড়া সম্পর্কেও যথেষ্ট জানতে হবে। শুধু খড়গটা কোন মেটালের সেটা জানলে হবে না, তার সাথে এটাও জানতে হবে ওই খাঁড়াটা কোনোভাবে ইতিহাসের সাথে জড়িত রয়েছে কিনা। মানে ওই খাঁড়ার আলাদা কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে কিনা। কারণ দেবী ভদ্রকালীর অলংকার বলতে শুধুমাত্র একটি খড়গ ছিল, সেটা তো আর হতে পারে না। আর শুধু খড়গ ছাড়াও আরো অনেক কিছুই থেকে থাকতেও পারে। তাহলে সেগুলি বা গেল কোথায়? হ্যাঁ সত্যি তো, আমি তো এত কিছু ভেবেই দেখিনি। বহু বছর আগে আমার কাছে এসে উপস্থিত হয়েছিল এমন একটা অদ্ভুত কেস, যেটার জন্য আজ আমি সকলের পরিচিত ব্যারিস্টার মধুরঞ্জন গাঙ্গুলি। বুঝতে পেরেছি তুমি কোন ঘটনার কথা বলছো। সেই ছোটবেলা থেকে আমি তোমার কাছে ওই ঘটনাটা যদিও অনেকবার শুনেছি, কিন্তু সেই শোনা পুরোটাই গল্পের মতো। তাই আজ আর একবার বলবে ঘটনাটা, যদি কোনো ক্লু পাই। দাদু ভাই, ঘটনা দুটো যদিও একেবারেই আলাদা, কিন্তু কোন কেস হ্যান্ডেল করার জন্য কোন কেসের প্রয়োজন হয় সেটা বোঝা ভীষণই দুষ্কর। তাই তুমি যখন জানতে চেয়েছো তখন আমি তোমাকে নিশ্চয়ই বলবো। তা সে ঘটনাটা আজ থেকে প্রায় 50 বছর পূর্বের ঘটনা। খুব ভুল না হলে সালটা 1950। আমি আইন পাশ করার পর ছোটখাটো কয়েকটা কেস লড়েছি। ঠিক সেই সময় গাঁয়ের জমিদার বাড়ির কর্তা রতন মোহন বীর ডেকে বললেন তাদের দপ্তরের সমস্ত আইনি বিষয় আমাকেই সামলাতে হবে। মাসিক পারিশ্রমিকের ব্যবস্থাও করে দিলেন। বাবা প্রথম থেকেই ও বাড়ির আয়ুর্বেদ ডাক্তার ছিলেন, তাই সেই সূত্রে জমিদার বাড়ির সাথে আমাদের পরিবারের একটা আলাদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর আমিও সেই কাজ মহা আনন্দের সাথে গ্রহণ করি। আমার জায়গায় যে কেউ থাকলে সেও এই দায়িত্ব গ্রহণ করত। তাই জমিদারির জমি জমার দায় দায়িত্ব সম্পর্কিত যে কোনো কেস আমি ভীষণ মনোযোগ দিয়েই খুব সহজেই সামলাতাম। তাই বাড়ির প্রত্যেকে আমাকে ভীষণই ভালোবাসত। বড় কর্তার কাছারি জমি জমা সংক্রান্ত সব সমস্যাই আমি দেখতাম, তাই প্রায় সপ্তাহে একটা দিন আমাকে ওখানে যেতেই হতো। আর জমিদার বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানে তো অবশ্যই উপস্থিত থাকতে হতো। আসলে পুরন্দরপুর গ্রামের বীর জমিদার পরিবারের কাছে পরিবার কথার অর্থ খানিক অন্য রকম। মানে আমি তুমি আমরা সবাই পরিবার বলতে বুঝি স্বামী স্ত্রী দুটো সন্তান, খুব বেশি হলে বৃদ্ধ পিতা মাতা। কিন্তু তাদের কাছে পরিবার কথার অর্থ একদম অন্য রকম। একান্নবর্তী পরিবারের সকল সদস্য ছাড়াও ব্রাহ্মণ, বৈদ্য, উকিল, পণ্ডিত, এছাড়াও বাড়ির রাঁধুনি, ধোপানি, দাসী, নাপিত, পটুয়া, শ্যাকরা সকলকে নিয়েই ছিল তাদের পরিবার। তাই পরিবারের বহু প্রাচীন রীতি মেনে তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে হতো। সেরকমই এক অনুষ্ঠান হলো বাড়ির কুলদেবীর পুজো। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার সেই পুজো হতো। পুরন্দরপুরের বীর বাড়ি আলোয় আলোয় ভরে থাকত। তিথি মেনে সময় অনুযায়ী কুলপুরোহিত এসে হাজির হয়েছিলেন। সমস্ত উপাচার গুছিয়ে নিয়ে দেবীর শৃঙ্গার শুরু করেন তিনি। সব ঠিক আছে তো ঠাকুর মশাই? হ্যাঁ কর্তামা, এখনো পর্যন্ত সব ঠিকই আছে দেখছি। মায়ের আশীর্বাদে প্রতি বছরের মতো এবছরেও সঠিকভাবে পুজো সম্পন্ন হবে। আপনি চিন্তা করবেন না মা। তাই যেন হয়। মায়ের আশীর্বাদের হাত আমাদের মাথায় আছে বলেই তো আমরা সকলে ঠিক আছি ঠাকুর মশাই। বাড়ির কর্তামা রোহিণী
কুলপুরোহিতের সাথে কথা বলার পরেও পুজোর স্থানে এদিক ওদিক একবার চোখ বুলিয়ে দেখে নেন। কি হলো, তোমরা ঢাক বাজাও। আজ বীর পরিবারের আরাধ্য দেবীর মহাপুজো। এমন দিনেই তো ঢাকের বাদ দিয়ে কাসরের সুরে মেতে থাকবে বীর পরিবার। এমনভাবে বাজাও যে বাজনার সুর যেন গোটা পুরন্দরপুরে ছড়িয়ে পড়ে, বুঝেছ? কর্তামার কথার সাথে সাথেই চারিদিক ঢাকের শব্দে মেতে ওঠে। বাড়ির অন্যান্য মেয়েরা শঙ্খধ্বনি দেয়। তার মধ্যেই কর্তামা তার খাস দাসীকে বলেন, এখানে তো সবাইকে দেখছি মনিকা, তা নতুন বউ কোথায়? সে কি এখনো তৈরি হয়নি নাকি? আগে কর্তামা, নতুন বৌমনিকে তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে নিচে নামতে দেখলুম। ও মা, তা সে নিচে নামলো তো গেল কোথায়? মাঘ মাসের প্রথম লগ্নে এ বাড়ির ছোট ছেলে অমিয় মোহন আর পাশের গ্রামের কুলীন ব্রাহ্মণের মেয়ে ললিতা সুন্দরীর বিবাহ হওয়ায় ললিতা সুন্দরী এখন বীর পরিবারের নতুন বউ। আর কর্তামা তার খোঁজই করছে। আসলে উনি পুজো আর্চার ব্যাপারে ভীষণ দৃঢ়। সময়ের মধ্যেই সবটুকু করতেই পছন্দ করে, আর বাকিরাও তাই করে। কারণ কর্তামা মানুষটা যতটা শান্ত, সহানুভূতিশীল, আবার তার কথার অন্যতা হলে তিনি যে ততটাই অশান্ত হয়ে ওঠেন। তখন তাকে আর শান্ত করার ক্ষমতা কারোরই থাকে না। এমনকি জমিদার রতন মোহন বীরেরও সে ক্ষমতা নেই। এবার কর্তামার কথায় বাড়ির বড় বৌমণি বলে উঠলেন, আশেপাশে আছে হয়তো, আমি দেখছি, দাঁড়ান মা, আপনি বরং এদিকটা দেখুন, আমি ওকে নিয়ে আসি। বড় বৌমণি কথাখানা বলার পরই বাড়ির মেজ বৌমণি কর্তামায়ের মুখের ওপরে বেঁচে থাকা রাগটা খানিক মেপেই বললেন, সত্যি বাবা, ছোটটা যে কি করে না, এখনো ছেলে মানুষই করলে হবে? আজ তো আবার ওদের দুজনেরই একসঙ্গে পুজোয় বসার কথা, তাই না মা? মেজ বৌমণি যে কথাটা ইচ্ছে করে কর্তামায়ের রাগটা আরো বাড়িয়ে দেওয়ার জন্যই বলেছিলেন, তা কর্তামা নিজ বিচক্ষণতার জন্য বেশ বুঝেছিলেন। তাই সে কথায় কোনো রকম পাত্তা না দিয়ে তিনি বললেন, বড় বৌমা, তুমি যাও, নতুন বৌমণিকে ডেকে নিয়ে এসো। উফ, দেখো দেখি, এখন কি কাউকে কারো খোঁজার সময় আছে? কি যে করে না ছোট, এবার সময় পেরিয়ে গেলে তো পরিবারের অনিষ্ট হবে, সেটাও কি ও জানে না? পুজোর স্থানে উপস্থিত থাকা কারোরই মেজ বৌমণির কথা ভালো লাগে না। আর সেই কারণেই কর্তামা সেই মুহূর্তে ভিতরে জমে থাকা রাগের বহিঃপ্রকাশ না করে শুধুমাত্র নিজের হাতের ইশারাতেই চুপ করিয়ে দেয় মেজ বৌমণিকে। কর্তামায়ের হাতের ইশারার অর্থ বুঝতে মোটেও ভুল হয় না বড় বৌমণির। তাই সে মেজ বৌমণিকে সাবধান সুরেই বললেন, আহ মেজো, থাম দেখি তুই, ও এ বাড়িতে একেবারেই তো নতুন, তাই ওর পক্ষে সবকিছু জানা মোটেই সম্ভব নয়। তুই বরং এদিকে মায়ের কি লাগে দেখ, আমি দেখছি ছোট কোথায় গেল। কিন্তু দিদি, কোনো কিন্তু নয়, আর একটাও কথা বলবি না। তুই এদিকটা দেখ, আমি আসছি। ঢাকের বাদ দিতে মুখরিত সমগ্র পুরন্দরপুর। ঠাকুর মশাই দেবীর শৃঙ্গারে ব্যস্ত। নতুন লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছে দেবী হংসেশ্বরী। নীলপদ্মের উপর শায়িত মহাকালের হৃদয়ে দেবী অবস্থানরত। নিম কাঠের তৈরি চতুর্ভুজা নীলবর্ণা দেবী হংসেশ্বরী কালীরই এক অন্যতম রূপ। তবে দেবী হংসেশ্বরী তন্ত্রমতে পূজিতা হন, কিন্তু বীর বংশে কে যে এই দেবীর প্রচলন শুরু করেছিলেন তা ওদের কারোরই সঠিকভাবে জানা নেই। এর এক এক রকম ব্যাখ্যা আছে। এ বংশের অনেকেই বলেন বাড়ির বর্তমান বড় কর্তা রতনমোহনের ঠাকুমা স্বপ্নাদেশ পেয়ে এই দেবীর পূজা শুরু করে। আবার অনেকে বলেন কোনো মাঘ মাসে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবারের প্রভাতে জমিদার বাড়ির স্নানের ঘাটে নিম কাঠের দেবী মূর্তি ভেসে ওঠে। সেই থেকেই এই পরিবারে দেবী হংসেশ্বরীর আরাধনা শুরু হয়েছে। তবে পরিবারের কুলপুরোহিত মনে করেন প্রথম কারণটাই একেবারে যথাযথ। জমিদার রতনমোহন বীরের ঠাকুরদা ভীষণ ভ্রমণ বিলাসী মানুষ ছিলেন, আর ঠিক সেই কারণে তিনি হয়তো হুগলিতে অবস্থিত
হংসেশ্বরী মন্দিরে তীর্থের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং সেখানে দেবী হংসেশ্বরীকে দর্শন করার পরে জমিদার গিন্ডির মনে দেবীর আরাধনা করার বাসনা জাগে, আর তার ইচ্ছে পূরণের জন্যই দেবী তাকে স্বপ্নাদেশ দেন এবং সেই থেকে শুরু হয় দেবী হংসেশ্বরীর আরাধনা। তবে এই বিষয়ে বিতর্কের শেষ নেই। সেসব যাই হোক, আর যেভাবেই হোক না কেন, বীর পরিবারে দেবীর আরাধনা শুরু হয়েছিল, আর ঠিক সেই কারণেই পুরনো রীতি অনুযায়ী বর্তমানে একইভাবে সমস্ত নিয়ম মেনে দেবীর আরাধনা হয়ে আসছে। আজও তার অন্যতা হচ্ছে না। নিয়ম মতো সমস্ত উপাচারের ব্যবস্থা করা হয়েছে, আর পুজোতেও বসবে পরিবারের সদ্য বিবাহিতা নবদম্পতি। আর সেই কারণেই নতুন বউয়ের এত খোঁজ খোঁজ রব। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পস্তবে পুষ্পচকিন্ন চ হুম ফট স্বাহা। কর্তামা ধুনুচিতে ছোবরা সাজিয়ে ধুনো দিচ্ছেন। ঠিক এমন সময় বড় বৌমণি নতুন বৌমণিকে সাথে করে নিয়ে এলেন পুজোর জায়গায়। বছর 16 চূড়ান্ত দক্ষিমে হঠাৎ করে শান্ত হয়ে গেলে যেমন হয়, কিছুটা তেমনই অবস্থা নতুন বউয়ের। পাশের গ্রামের মেয়ে হওয়ায় ললিতা সুন্দরীকে আমি আগের থেকেই চিনতাম। কিশোরী বিবাহের আগের দিনেও বাড়ির পাশের বাগান থেকে পেয়ারা চুরি করতে গিয়েছিল, আর সেই কারণে সে যখন তার মায়ের চরম রোষানলের সম্মুখীন, ঠিক সেই সময় আমি তাদের বাড়ি গিয়েছিলাম কনের গাত্র অলংকার পৌঁছে দিতে। এটাই পরিবারের আরও এক সুন্দর নিয়ম। বিয়ের সময় কোনো রকম কন্যাপণ কিংবা গহনা কন্যার পিতার থেকে নেওয়া হতো না। পুত্রের বাড়ি থেকে যথাসাধ্য গহনা দিয়ে নববধূকে সাজিয়ে নিয়ে আসা হতো, আর সেই রীতি মেনেই বাড়ির বড় তরফের কর্তামা আমায় গহনা দিয়ে পাঠিয়েছিলেন ললিতা সুন্দরীর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর সেখানে গহনা দিতে গিয়েই নতুন বউয়ের খানিকটা বাচালতার পরিচয় পেল। তবে বিবাহের আগের সেই চঞ্চলা ভাবের মধ্যে বিবাহের পর একটা লক্ষ্মীশ্রী ভাব এসেছে। হয়তো সব মেয়েদের মধ্যেই এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। আসলে বিবাহ এমন এক বন্ধন, যে বন্ধনে একবার জড়ালে মনুষ্য জীবনে এমন অনেক বদল আসে যেগুলো স্পষ্ট চোখে পড়ে। এই যেমন বিয়ের আগের দিনের বিকেল অবধি যে মেয়েটা দৌড়ে লাফিয়ে বেড়াচ্ছিল, বিয়ের পর মুহূর্ত থেকেই সে মেয়ের কত বদল এসেছে। হাঁটুর উপরে শাড়ি পরতো যে মেয়েটা, ভারী শাড়িতে এখন গোড়ালি পর্যন্ত ঢাকা রয়েছে তার। মাথাও ঢেকেছে ঘোমটায়। এখন কেউ তার মুখখানা ঠিক করে দেখতে পায় না। তবে তার সেই ঠটফড়িয়ে কথায় জবাব দেওয়ার স্বভাবটা কিছু রয়েই গিয়েছে। প্রত্যেক কথায় জবাব দেওয়ার স্বভাব থাকলেও তার মধ্যে কোনো রকম জটিলতা ছিল না। সে মুখে যা আর মনেও তা। আর হয়তো সেই কারণেই কর্তামা গ্রামের এক সাধারণ কুলীন ব্রাহ্মণ পরিবারের মেয়েকেই বীর পরিবারের ছোট ছেলের বউ করে নিয়ে এসেছেন। সে বিষয়ে হয়তো অনেকেই খুশি নন, কিন্তু ওই যে কর্তামার কথার উপরে কেউই কথা বলে না। হয়তো সে কারণে কারোর আর আপত্তি করা হয়ে ওঠেনি। এসব যাই হোক, পয়সা কড়ি অর্থ সম্পত্তি তো আর সব কিছু নয়। জীবনে মানুষের মতো মানুষ হওয়াই হচ্ছে আসল কথা। আর যে ব্যাপারে নতুন বৌমণিকে নিয়ে কোনো কথা হবে না, তাই এই অল্প কয়েকদিনের মধ্যেই সকলের মন জিতে নিয়েছে। সে পুজোর আসরে পা দিতে সেখানে উপস্থিত সকলেই খুশি হয়। ওই তো মা জননী নতুন বৌমণিকে নিয়ে চলে এসেছেন। এসো মা, এসো, আমার পাশটা একটু বসো দেখি। পুরোহিতের কথা শুনে কর্তামা ধুনো জ্বালাতে জ্বালাতেই নতুন বৌমণির দিকে চোখ তুলে দেখে। সে তখনও বড় বৌমণির হাত ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখে কর্তামা বললেন, পুজোয় বসতে হবে, এবার সময় হয়েছে। তুমি গিয়ে পুরোহিত মশাইয়ের পাশে বসো। আমি ছোট খোকাকে ছবি ঘরে খবর পাঠাচ্ছি, সে এখনই চলে আসবে। বীর পরিবারের এক একজন ছেলে এক এক রকমের। আর ছোটটি তো বিলেত ফেরত শিল্পী, সে ছবি আঁকতে ভালোবাসে। আর বীর বংশের শিল্প চর্চার মধ্যে ছবি আঁকা বহু যুগ ধরেই চলে আসছে। ওনার ঠাকুরদাও ছবি আঁকতেন,
এমনকি তার বাবারও এই ছবি আঁকায় বিশাল দক্ষতা ছিল। তেনাদের আঁকা বিভিন্ন ছবি এখনো ছবি ঘরে যত্ন করে রাখা রয়েছে। আর তাদেরই যোগ্য উত্তরসূরি ছোট কুমার আজ বাড়ির কুলদেবীর বার্ষিকী পুজোর দিনেও সে ছবি ঘরেই রয়েছে। নতুন বৌমণি পুরোহিত মশাইয়ের পাশে বসে তাকিয়ে রয়েছে ঘোমটা ধারেনি দেবী অংশেশ্বরীর দিকে। হয়তো তার মনেও অনেক প্রশ্ন জেগেছে, হয়তো কিছু জিজ্ঞেস করার জন্যই সে উদ্যত হয়ে উঠেছে। কিন্তু তার আগেই কর্তামা তাকে ভয়ের বেগে বেশ চিল্লিয়েই বলে উঠলেন, এ কি নতুন বউ, তুমি এটা কি পরেছো? কোথায় পেলে এটা? বাচ্চা মানুষ, নতুন বউ, সে তো মধ্যবয়সী শাশুড়ি মাকে এত জোর চিল্লিয়ে উঠতে দেখে ভয় কেঁপে ওঠে। গা ভর্তি গয়না, ভারী শাড়ি, মাথা ভর্তি সিঁদুর পরে এমনিতেই সে যথেষ্ট আড়ষ্টতায় ভুগছিল। আর তার উপর শাশুড়ি মার কঠিন গলার প্রশ্নে তো তার গলার স্বর একেবারেই শুকিয়ে যায়। তবে শুধু নতুন বৌমণি নয়, ওখানে উপস্থিত সকলেই প্রচণ্ড অবাকই হয়। কেউ কিছুই বুঝতে পারে না। তবে বড় বৌমণি বলেন, ও মা, কি হয়েছে? আপনি এত রেগে যাচ্ছেন কেন মা? কি পড়েছিস রে ছোট? কই আমার কাছে আয় তো দেখি। ও মা দিদি, তুমি আবার কি দেখবে বলো দেখি? ও মেয়ে তো সবেতেই বাড়াবাড়ি। কতবার বলেছি আমাদের সাথে সাথে থাকবি, ও কিছুতেই তো কোনো কথা শুনবে না। কি হলো কি নতুন বউ, বলো কোথায় পেলে ওই? কর্তামা চিল্লিয়ে উঠলে নতুন বউ মারাত্মক রকম ভয় পেয়ে কেঁদে ফেলে। কিন্তু কর্তামায়ের রোষ তো কম নয়। সেই ভয়াবহ রোষের মুখে পড়লে বড়রাই টিকতে পারে না। আর সেখানে ওইটুকু একটা মেয়ে, সে টেকে কেমন করে? তাই সে ফুঁপিয়ে কাঁদছে আর বড় বৌমণির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। পুরোহিত মশাইও মন্ত্রোচ্চারণ থামিয়েছে। ঢাকের পিঠেও আর বাদ্যি কাঠি পড়ছে না। হঠাৎ করে চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে এক নিমেষে। মনিকা দাসী তো কিছুতেই কিছু বুঝতে পারছে না। সে তার 15 বছরের কর্মজীবনে প্রথম পরিবারের কুলদেবীর পুজোতে এমন গোল বাঁধতে দেখছে। কারণ পুজোর ব্যাপারে কর্তামা ভীষণ রকম দৃঢ়, আর সেই কিনা আজ পুজো সূচনা লগ্নে এমন করছে, এটা দেখে সে যথেষ্ট অবাকই হয়। অন্যদিকে ঢাকের বাদ্যি শুনতে না পেয়ে জমিদার কর্তা রতনমোহন পুজো স্থানে চলে এসেছেন। কি ব্যাপার গিন্নি, ঢাকের বদ্যি থেমে গেল কেন? কর্তামা জমিদার বাবুকে কিছুই বলতে পারে না। হয়তো বলতেন, কিন্তু তার আগেই তো বাড়ির অন্য আরেক দাসী নির্মলা এসে হাঁপাতে হাঁপাতে কর্তামাকে ডেকে ওঠে। কর্তামা, কর্তামা, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। নির্মলা দাসীর কাতর আর্তনাদ শুনে সকলেই তার দিকে তাকায়। কিন্তু সে তো কাঁদতেই ব্যস্ত। সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতেই বলে চলেছে, আমাদের কি সর্বনাশ হলো গো? কার নজর পড়লো বলো দেখি, কি হয়ে গেল? আবার কি হলো কি জানি, নির্মলা এমন করে কাঁদছে, কিছু তো একটা হয়েছে বাপু। মেজ বৌমণি হয়তো কিছু একটা বলতো, কিন্তু যেভাবে কর্তামায় রোষানল বাড়ছে তাতে সে একেবারেই চুপ হয়ে যায়। শুধু সবটা হাঁ করে দেখছে। নির্মলা, তখন থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে বলবি তো? আরে মায়ের কিছু হয়নি তো, ও তো মায়ের কাছেই ছিল। কর্তামা, বড় মা খুন হয়েছে। কেউ বাহাদুরি জোড়া দিয়ে তারে খুন করে গেছেন। আমি ওনাকে গায়ে একবার মাত্র কল করে গেছিলাম। তারপর আমার ঘরে গিয়ে দেখি বড় মা কাঠের ওপরে পড়ে আছে, আর চারিদিক রক্তে ভেসে যাচ্ছি গো। সেটা দেখে আমি এখানে দৌড়ে এলুম। বড় মা মানে বীর পরিবারের সর্ববয়সিষ্টা জমিদার রতনমোহন বীরের মা। বছর 97 বৃদ্ধা,
হাঁটা চলার ক্ষমতা অনেক কাল আগেই হারিয়েছিলেন। বিছানাতেই তার দিন কাটত সর্বক্ষণ, আর সেই কারণেই 24 ঘন্টার জন্য একজন দাসী নিযুক্ত থাকতো তার ঘরে। এই এখন যেমন নির্মলা দাসী ছিল, কিন্তু কিভাবে যে খুন হলেন কে জানে। নির্মলার মুখে বাড়ির বয়স্ক গিন্নি খুন হয়েছে শুনে সকলেই রীতিমতো ভয় কেঁপে ওঠে। কর্তামা আপাতত নতুন বৌমণিকে জেরা করা থেকে বিরত হন, দৌড়ে যান উপরে শাশুড়ির ঘরের দিকে। তার পিছন পিছন বাকিরাও দৌড় দেয় সেদিকে। পুরোহিত মশাই হতবম্ব। দেবীর পুজো ঘট স্থাপন অর্ধপথেই থেমে যায়। বড় বৌমণিকে নতুন বউ জিজ্ঞেস করেন, ও দিদি, ঠাকমাকে কে মারলো? এসব কি করে হলো? বড় বৌমণি ভীষণ খোলা মনের মানুষ, কিন্তু সেও হঠাৎ ঘটা ঘটনায় ঘেঁটে যায়। তাই নতুন বৌমণির প্রশ্নের উত্তরে বলে, হতভাগী, এভাবে নিজের কপাল পোড়ালি, এবার বোঝ কি করবি? বড় বৌমণির কথার অর্থ কিছুই সে বোঝে না। সবাই বলছে ঠাকুমাকে কেউ খুন করেছে, কিন্তু তাতে ওর কপাল কি করে পুড়ল সেটাও বুঝতে পারে না। তাই ঠাকুরের সামনে বসে ললিতা সুন্দরী নিজের মনেই বলতে থাকে, ঠাকুর, আমি তোমাকে এ বাড়িতে এসেই প্রথম দেখছি। সবাই বলে তুমি নাকি ভীষণ জাগ্রত। তাহলে তুমি এমন কেন করলে ঠাকুর? ললিতা সুন্দরী সত্যি দেবী হংসেশ্বরীকে চিনত না। বাঙালি হিন্দু ঘরে যে সমস্ত দেবদেবীর নিত্য আরাধনা হয় তাদের মধ্যে দেবী হংসেশ্বরী কোথাও থাকে না। তাই এই দেবী ললিতা সুন্দরীর কাছে খানিক অচেনাই বটে। সে বাচ্চা মনে মায়ের কাছে বসে মনের কথাগুলো বলতে থাকে। কথাগুলো বলতে বলতেই সে খেয়াল করে পিল সুজে রাখা প্রদীপের শিখা থরথর করে কাঁপছে, অথচ কোথাও কোনো রকম ঝড়ের নাম গন্ধ নেই। নতুন বৌমণি বাচ্চা হলেও এটা জানতো যে প্রদীপের শিখা কাঁপা মোটেই ভালো নয়। সে কারণে সে দুহাতে প্রদীপের জ্বলন্ত শিখাটা আগলে ধরে রাখে। কিন্তু তার ভাগ্যদেবী মোটেই প্রসন্ন ছিলেন না, আর সেই কারণে প্রদীপটা নিভে যায়। এই দেখে গাঁয়ের লোকেরা তো মন্দিরের সামনে দাঁড়িয়ে নানান রকম কথা বলতে থাকে। বাবা, নতুন বউ বাড়িতে আসার পর মাস কাটতে না কাটতেই এমন একখানা দুর্ঘটনা ঘটে গেল। এবার এই মেয়েটার কি হবে গো? সাধারণ ঘরের মেয়ে গা, কপালের কি পিঠ দেখো দেখি। তাদের কথাবার্তায় নতুন বউ আর সেখানে বসে থাকতে পারে না, দৌড়ে চলে যায় সেখান থেকে। নতুন বৌমণি সেখান থেকে সরে গেলে আমিও জমিদার ঠাকুমার ঘরের দিকে চলে যাই। গাঁয়ের লোকেরাও উপরের তলায় ঠাকুমার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। শোরগোল শুরু হয়েছিল বেশ, কিন্তু বড়বাবুর একটা জোর হুকুমে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ আমাদের ভারতবর্ষ, তাই পুরন্দরপুর একেবারে হদ্দগ্রাম হলেও পুলিশি ব্যবস্থা ছিল বেশ। তাই গ্রামের লোক মুখে ছড়িয়ে পড়া ঘটনার ঘন ঘটা শুনে বীর বাড়িতেও পুলিশ আসে। জমিদারি ব্যবস্থা উঠে গেলেও কিছু কিছু জমিদারদের জোর ছিল প্রবল। তার মধ্যে পুরন্দরপুরের বীর পরিবারও ছিল অন্যতম। তাই জোরপূর্বক নিজ শ্মশানে সত্তর জমিদার ঠাকুমার সদ্গতি সম্পন্ন করা হয়, এবং সদ্গতি সম্পন্ন হয়ে গেলে সেই বাহাদুরি ছোড়াটা নিয়ে শুরু হয় তদন্ত। জমিদার কর্তা যদিও পুরোদস্তর চেষ্টা করেছিলেন যাতে বাড়ির বিষয় বাইরে না যায়, সেটা দেখার জন্য কিন্তু কোনো রকম লাভ হয়নি। বাড়িতে পুলিশ আসে, প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে কথা বলে। প্রায় ঘন্টা দুয়েকের জেরার পরে দোষটা নতুন বউয়ের কাঁধেই গিয়ে পড়ে। সকলে চমকে ওঠে যে একটা বাচ্চা মেয়ে সবে 1 মাস হলো সে এই বাড়িতে এসেছে, আর তার মধ্যেই নাকি একটা নোলক নাকে পড়ার জন্য সে বয়স্কা ঠাকুমাকে খুন করেছে। এটা রতন মোহন বাবু সহ অনেকেরই মানতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু কি বা করার। সে তো নিজেই বলেছে কিছুক্ষণ আগে সে ঠাকুমার ঘরে এসেছিল, আর বাড়ির বড় বৌমণি সে তো নাকি তাকে ঠাকুমার ঘরের সামনের বারান্দা থেকেই তখন পুজোর জায়গায় ধরে নিয়ে গিয়েছিল। তাই খুব সহজেই সকলে মিলে নতুন বৌমণিকে দোষী সাব্যস্ত করে। ঠাকুমা মারা যাবার পর দিন দুপুরে বীরবাড়ির অন্দরে বড় খোলা দালানে আলোচনা বসেছে। বাড়ির 2 তরফের লোকজন রয়েছে। বড় তরফে বড় মা অবলা সুন্দরীর উত্তরসূরিরা,
আর অন্যদিকে ছোট তরফে ঠাকুমা সুবলা সুন্দরী আর তার দুই নাতনি। বড় তরফের কর্তামা তো সেই কবেই দুই মেয়েকে সৎ পাত্রে পাত্রস্থ করেছেন। তারাও বার্ষিকী পুজোয় উপস্থিত ছিল। বড় ঠাকুমা খুন হওয়ার পরে তারাও আর বাড়ি ফিরতে পারেনি। তবে আজকে তারাও চমকে উঠেছে। প্রথম থেকে তারা ললিতা সুন্দরীকে ছোট বাচ্চা ভোলা ভালা মেয়েই ভেবেছে, কিন্তু সেই মেয়ের এত সাহস যে ঠাকুমার পালঙ্কের দেওয়ালে থাকা গুপ্ত বাক্স খুলে 600 বছরের পুরনো মল্ল রাজাদের থেকে উপহার পাওয়া ওই নোলক নাকে পড়ল, আর তার জন্য সে বাহাদুরি ছোড়া দিয়ে ঠাকুমাকে খুন করলো। এটা তারা কিছুতেই ভাবতে পারে না। কিন্তু অনেকেরই আবার তাকে পছন্দ নয়। যেমন এই বাড়ির মেজ বৌমণির তো প্রথম থেকেই নতুন বৌমণিকে পছন্দ ছিল না। তাই এই ঘটনা ঘটার পর মেজ বৌমণি মন খুলে বলতে শুরু করে, বাবা গো, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! এই কদিনে বাড়ির ভিতরের এত কিছু জেনে নিয়েছে। হ্যাঁ, আমি তো এত বছরে এত কিছু কখনোই শুনিনি। দিদি, তুমি জানতে যে আমাদের বাড়িতে রাজা মহারাজা যুগের কোনো এক মহারানীর নোলক আছে? হ্যাঁ, কি সাংঘাতিক! বড় বৌমণি ঘটনাটা শোনার পর এমনিতেই যথেষ্ট ঘেঁটে ছিলেন। তাই হয়তো যে বাচ্চা মেয়েটা তাকে সাহারা করে তার শাড়ির খুঁট ধরে তার পিছনে লুকিয়ে কাঁদছিল, বড় বৌমণি সেই অবাকিকেই সামনে টেনে তার দুই গালে অস্বাভাবিকভাবে দুটো চড় বসিয়ে দেন। নতুন বৌমণি এমনিতেই ভয় গুটিয়েছিলেন। এই বাড়িতে তার একমাত্র ভালোবাসার মানুষ তার বড় দিদিও তাকে ভুল বুঝে তার গায়ে হাত তুলল। এটা তাকে ভীষণ রকম কষ্ট দেয়। আর নতুন বৌমণিকে চড় মেরে দুঃখে বড় বৌমণিরও বুক ফেটে যায়। সেই কষ্টের প্রতিচ্ছবি তার মুখে স্পষ্ট ফুটে ওঠে। কিন্তু সবার বলা কথা এবং ঘটনার বর্ণনায় সে নিজের মাথা ঠিক রাখতে পারেনি। বড় জায়ের হাতে চড় খেয়েও নতুন বৌমণি সেই বড় জায়ের আঁচলই শক্ত করে ধরে পুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তো শুধু চৈতালিকে দেখতে গেছিলাম। তখন তো ঠাকমাই আমাকে ডেকে খাটে বসিয়ে ওই নোলকখানা আমার হাতে দিয়ে পড়তে বললেন। আমি তো বারণ করেছিলাম, বলেছিলাম আমি নাগে নোলক পড়েছি, কিন্তু ঠাকমা আমায় বললেন ওটা বেশি সুন্দর আর ওই নোলকখানা নাকি আমাকেই মানাবে। ও মা গো, কি মিছে কথা বলে দেখো মেয়ে। বড় ঠাকমা নাকি বলেছে এই নোলক নাকি ওকে মানাবে। তা কেন গা, তুমি কি এ রাজ্যের সেরা সুন্দরী নাকি? আর আমরা সব বানের জলে ভেসে এসেছি। মেজ বৌমণি তো বাঁকা কথা বলছিলই, তার সাথে এখন আবার ছোট তরফের ছোট মেয়ে বিশাখাও এসব নানান রকম বাঁকা মন্তব্য করতে থাকে। তার সাথে যোগ হয় ছোট তরফের ঠাকুমা। তিনিও বলেন, ওকে বলে কি হবে লো বিশাখা? অনর্থ তো যা ঘটানোর তা ঘটে যেতে যে বাড়ির সবার কর্তামা। নিজে যেমন ঠিক তেমন হাবাতে ঘর থেকে কোথা থেকে উঠিয়ে নিয়ে গেল এটাকে। কি ভালোবাসা একেবারে! তা বাচ্চা চৈতালিকে দেখতে গেছে, হ্যাঁ? একেবারে আমার দিদিকেই পৃথিবী ছাড়া করে দিলি রাক্ষসী। মেজ বৌমণির বিয়ে হয়েছে তা প্রায় বছর 4 হবে, কিন্তু তবু সে এ বাড়ির সব কিছু থেকে আলাদা। যদিও সেটা তার নিজ স্বভাবের জন্যই। মেজ বৌমণি বড় কর্তামায়ের পছন্দের ছিল না। তাকে পছন্দ করেছিলেন এই বাড়ির মেজ ছেলে নিজেই। কর্তামা শুধু কোন রকম অমত করেননি। এই মেজ বৌমণির অর্থ, কড়ি, গহনা, প্রতিপত্তি আর নিজেকে ছাড়া তিনি কিছুই আর বুঝতে চাইতেন না। তবে নতুন বৌমণির মতো ভোলা ভালা একটি মেয়ে খুন করতে পারে, এ আমাকে স্বর্গ থেকে নেমে এসে স্বয়ং মা হংসেশ্বরী বললেও আমি তা মোটেই বিশ্বাস করতাম না। কিন্তু আমি না মানলেই বা কি যায় আসে? আইনের রক্ষক পুরন্দরপুর থানার বড়বাবু, সে তো তার দায়িত্ব পালন করবেন। আর সকলের মুখে বর্ণনা শুনে এটুকু স্পষ্ট, বড় ঠাকুমা অর্থাৎ অবলা দেবী খুন হওয়ার আগে তার ঘরে ললিতা সুন্দরী ছাড়ার কেউই যায়নি। আর সে তো নিজেও বলেছে যে সে গিয়েছিল সে ঘরে।
সেই কারণেই পুলিশের বড়বাবু বললেন, জমিদার মশাই, মানুষ খুনের মতো একটা বিষয়, তাই ললিতা সুন্দরী দেবীকে গ্রেপ্তার করতেই হবে। তবে চিন্তা নেই, ওনাকে আমরা আলাদা সেলে রাখার ব্যবস্থা করব। ললিতা সুন্দরীকে পুলিশ ধরে নিয়ে যাবে এটা বড় বৌমণি কিছুতেই মানতে পারেনি। তাই নতুন বৌমণির হাত থেকে শাড়ির আঁচলখানা ছাড়িয়ে তিনি সেই স্থান ত্যাগ করেন। ছোট বৌমণি তখনও চুপ করে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আমি ঠাকুমাকে মারিনি, আমি তো শুধু চৈতালিকে দেখতে গেছিলাম। নির্মলা মাসি ওকে ছোলা দিয়েছে কিনা, আমি ঠাকুমাকে মারিনি। আমি তো ঠাকুমাকে ভালোবাসি, রোজ বিকেলে ঘরে গিয়ে তো তার চুল বেঁধে দিতুম। নিজের স্ত্রী তার প্রিয় ঠাকুমাকে খুন করেছে এটা বোধহয় ছোট কুমার মানতে পারে না। ললিতা সুন্দরী সে ঘর থেকে বেরিয়ে আসা আর তারপর নির্মলা দাসীর সে ঘরে প্রবেশের মাঝে এইটুকু সময় কেই বা ঠাকুমার ঘরে ঢুকলো আর তাকে খুন করলো। তবে সে যেই করুক, ললিতা সুন্দরী মানে তার স্ত্রী কিছুতেই ঠাকুমাকে খুন করতে পারে না, তা আবার ওই বাহাদুরি ছোড়া দিয়ে। বাবা, বিষয়টা আরও একবার ভেবে দেখলে হতো না? কারণ ললিতা সুন্দরী বাঁচাল হতে পারে, তবে মানুষ খুন করতে পারে না। রতনমোহন বাবুও যে এমনটা ভাবেননি সেটা কিন্তু নয়, সেও একই কথা ভেবেছে। কিন্তু এটা ভেবে আবার নিজেকে সামলেছে যে ললিতা সুন্দরী বাড়িতে বউ হয়ে এসেছে এখনো মাসখানেক হয়নি, তাই তার নামে দোষটা পড়লে কিছুটা গা বাঁচিয়ে চলা যাবে। ছোট কোকা, তোমার মতো আমার মনেও নানা প্রশ্ন আসছে, কিন্তু কি করি বলো তো বাবা? যেটা হবার সেটা তো হবেই। ওই সময় তো আর কেউ ওই ঘরে যায়ও নি। বাবার কথা শুনে ছোট কুমার আর কিছু বলে না, কিন্তু ললিতা সুন্দরী হাঁ করে তাকিয়ে আছে তার শেষ ভরসা তার স্বামীর দিকে। কিন্তু স্বামী সেও তো নিরুপায়। জমিদার বাবু, এবার আমাদের যেতে হবে। পুলিশের বড় কর্তার কথাখানা শুনে ললিতা সুন্দরী তো কেঁদে কেটে সারা। ইতিমধ্যে তার বাবা মাও এসে হাজির হয়েছেন। ললিতা সুন্দরীর পরিবার গরিব হতে পারে, কিন্তু তারা নির্লোভ। তার বাবা এসে জমিদার কর্তার উদ্দেশ্যেই বললেন, এসব কি শুনছি বেআই মশাই? আমার ললিতা আর যাই করুক এমন কিছু করতে পারে না। ললিতা সুন্দরীর মা তাকে বুকে জড়িয়ে কাঁদছে। ললিতা সুন্দরীও তার মার গলা জড়িয়ে কাঁদতে কাঁদতেই বলছে, আমি খুন করিনি মা, আমি শুধু চৈতালিকে দেখতে গেছিলাম। আমি রোজ যেতাম, জানো মা, চৈতালি আমাকে দেখলেই খাঁচা ছেড়ে বের হওয়ার জন্য আগু বাগু করতো। আমি খাঁচা থেকে বের করে ছোলা খাওয়াতাম। ঠাকুমা আমায় বলতো, তুই তো আমার গিন্নি ঠাউরন। আমি কতবার জিজ্ঞেস করেছি, গিন্নি ঠাউরন কে? না 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 না, আমার ললিতা খুন করেনি। আমার মেয়ে বড্ড বাঁচাল, কিন্তু মানুষ খুন? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তা বাচ্চা, তোমার মেয়ে খুন করলো না তো? খুনটা করলো কে শুনি? নরক থেকে শয়তান নেমে এসে নিশ্চয় মারেনি আমার দিদিকে। আর আর এ বাড়িতে তো সব মানুষ এত বছর ধরে রয়েছে, কই কই এর আগে তো এমন ঘটনা ঘটেনি। খুনির মারে যাবার বড় গলা। বড় কুমার মেজ কুমারও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা উপস্থিত থাকলেও তারা নীরব মূর্তিমান। পুলিশ কর্তা একজন মহিলা পুলিশকে বলেন ললিতা সুন্দরীকে নিয়ে যাওয়ার জন্য। ললিতা সুন্দরী তার মায়ের গলা জড়িয়ে কাঁদছে। তার মাও কাঁদতে কাঁদতে ললিতা সুন্দরীর বাবার উদ্দেশ্যে বলছেন, আমি প্রথম থেকেই বারণ করেছিলাম, জমিদার বাড়িতে মেয়ের বিয়ে দিতে হবে না, সাধারণ পরিবারে মেয়ের বিয়ে দাও, তাহলে অন্তত মেয়েটাকে আজ খুনি অপবাদটা শুনতে হতো না। সেই সময় দৃশ্য এতই করুণ যে মুখে বর্ণনা করা বড্ড কঠিন। কিন্তু ভাগ্যের ফিরে যতটুকু কষ্ট লেখা থাকে
ততটুকু তো ভোগ করতেই হবে। তাই মহিলা পুলিশ ললিতা সুন্দরীকে তার মায়ের কাছ থেকে টেনে নিয়ে চলে গেলেন। ললিতা সুন্দরীকে টেনে নিয়ে চলে গেলে তার মা বুক চাপড়ে কাঁদতে শুরু করে। কান্না রোলে ভেসে যায় বীর পরিবার। কর্তামা তো সেই পুজো বন্ধ হওয়ার পর থেকে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলেন। ললিতা সুন্দরী অন্দরমহল পার করার সাথে সাথেই কর্তামা নিজের ঘর থেকে বের হন আর বাড়ির সকলের উদ্দেশ্যে বলেন, এই বাড়িতে ললিতা সুন্দরীর নাম কেউ উচ্চারণ করবে না। ললিতা সুন্দরীর সাথে তার বাবা মাও অন্তর্মহল ছেড়ে বেরিয়ে আসে আর যাবার সময় অভিসম্প্রাত করে যান। এই বংশে এই বংশের কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না এই বংশের। ললিতা সুন্দরীকে থানায় নিয়ে যেতে উদ্যত হলে আমিও যথারীতি জমিদার বাড়ি থেকে চলে আসি। আমাদের গ্রামের বাড়ি পুরন্দরপুরের গাঙ্গুলি বাড়ি জমিদার বাড়ির মতো আভিজাত্যপূর্ণ না হলেও বেশ সচ্ছল অবস্থায় ছিল আমাদের। মোটের উপর দোতলা পাকা বাড়ি, কাকাদের নিয়ে একান্নবর্তী সংসার। আমার বাবা সংসারের বড় ছেলে আর তার জ্যেষ্ঠ পুত্র আমি। তাই বাড়ির বাকি ভাই বোনেরা আমার যথেষ্ট সমীহ করেই চলত। আমি বাড়ি ফিরে নিজের ঘরে বসে ভাবছি আগের দুদিনের ঘটে যাওয়া ঘটনা আসলে যা ঘটলো সেটা কি আদৌ ঠিক হলো। এই সবই ভাবছি ঠিক সেই মুহূর্তে আমার বাবা আমার ঘরে এসে উপস্থিত হলে। বাবা যথারীতি টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছেন। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণই ক্লান্ত, কথা বলার শক্তিও নেই, কিন্তু তার চোখে মুখে গভীর বিস্ময়। হাঁপাচ্ছে তবুও হাঁপাতে হাঁপাতেই বলছেন, খগন, খগন। বাবা, তুমি আগে দম নাও, তারপর কথা বলো। আগে 2 থেকে 3 মিনিট একটু তুমি স্থির হয়ে বসো, তারপর না হয় তুমি বলো। আমার কথা শুনে বাবা চৌকির পাশে থাকা চেয়ারটায় বসে ঠিকই, কিন্তু সময় মোটেই নেয় না। তিনি হাঁপাতে হাঁপাতেই বলতে থাকেন, খগন, নতুন বৌমনি বড় মাকে খুন করেননি। তুমি এটা বলার জন্য দৌড়াতে দৌড়াতে এলে? বাবা পুলিশ যখন হতভাগীকে ভ্যানে তুললো, ওর জল ভরা চোখ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। বাবা কথাটা বলে একটু থামে। আসলে বাবার চোখ জোড়া জলে ভরা। ধুতির খুঁটে চোখের জলটা মুছে নেওয়ার জন্যই সে থেমেছিল। তার চোখে জল দেখে আমি বলতে শুরু করি, হ্যাঁ জানি তো, কতই বা বয়স, ওইটুকু একখানা মেয়ে, তার নামে অমন অপবাদ। আমি কালকেই বুঝতে পেরেছিলাম সেটা, কিন্তু খুনটা আসলে কে করলো সেটাই কিছুতে বুঝতে পারছি না আমি। নির্মলা দাসী খুনটা করেছে। কি বলছো এটা কি বাবা? ঠিকই বলেছি রে খগন। নতুন বৌমনিকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার পথেই নির্মলা দাসী তাদের পথ আটকে স্বীকার করেছে যে খুনটা সে করেছে। কি বলছোটা কি এসব? তাহলে কাল যে নির্মলা দাসী বলল, কিন্তু নির্মলা দাসী এমন একটা কাজ করলোই বা কেন? লোভের বশে মানুষ কি কি করতে পারে তা এখনো তোর বুঝতে ঢের বাকি, বুঝলি? বাবার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি হলেও সেই সময় বাবার কথাটা আমার মানতে একটু অসুবিধেই হচ্ছিল। কারণ আমি সেই ছেলেবেলা থেকে নির্মলা মাসিকে দেখেছি। সে লোভের বশে সে এমন একটা কাজ করতে পারে তাকে দেখে আমার কখনো মনে হয়নি। আমি সব শুনে কিছুক্ষণ নিজের পড়ার টেবিলে বসে পুরো বিষয়টা নিয়ে ভাবছিলাম। তাই মনে হলো একবার থানায় গিয়ে নির্মলা মাসির সাথে কথা বলা দরকার। অন্তত জানা দরকার যে সে খুনটা করলেও কিভাবে করেছে। ভাবনা মনে আসার সাথে সাথেই আমি আর বসে থাকতে পারিনি। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই আর যাওয়ার সময় বাবাকে বলে যাই, বাবা আমাকে একবার থানা যেতে হবে, বুঝলে? আমি এখন আসছি। সে ঠিক আছে, কিন্তু সাবধানে যাও। আমার বাবা মশাই ভীষণ খোলা মনের মানুষ ছিলেন। উনি কখনোই আমাকে কোনো কিছুতে আটকাননি। এই যেমন হঠাৎ কিছু না বলেই থানায় যাচ্ছি সেটা শুনেও উনি কিছু বলেন না। আসলে উনি জানতেন কোনো বিষয় বিস্তারিতভাবে জানতে গেলে আগে নিজেকে জ্ঞান আকাশে সম্পূর্ণ মেলে ধরতে হয়। আকাশে বিকেলের সূর্য তখনও আলো ছড়াচ্ছে। আমি থানায় এসে পৌঁছাই। বড় কর্তার ঘরের পাশে লোহার গেট লাগানো মহিলা সেল, সেখানেই বসে রয়েছে নির্মলা মাসি। চুপ করে হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে সে।
সেলের পাশে একজন মহিলা পুলিশও বসে রয়েছেন পাহারায়। তিনি আমাকে দেখেই বললেন, কি ব্যাপার, কিছু বলবেন? আসলে হ্যাঁ, মানে আমি একটু নির্মলা দাসীর সাথে দেখা করতে এসেছি। কিন্তু স্যারের অনুমতি ছাড়া আমি তো আপনাকে কিছুতেই দেখা করতে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি বড় কর্তার পারমিশন নিয়েই দেখা করব। কিন্তু গোল বাঁধলো বড় কর্তা সেদিন কিছুতেই আমাকে নির্মলা মাসির সাথে দেখা করার অনুমতি দিলেন না। পরিষ্কার জানিয়ে দিলেন তিনি নিজেই স্বীকার করেছেন ওই বাহাদুরি ছোড়া দিয়ে তিনি নিজেই জমিদার গিন্নি অবলা সুন্দরীকে খুন করেছেন। তাই জমিদার বাড়ির বধূকে ছেড়ে ওনাকে গ্রেফতার করা হয়েছে। আর স্বস্বীকারোক্তির জন্য বিচার কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে, তাই তার সাথে কারো দেখা করতে দেওয়া যাবে না। বড় কর্তা তো নিজ বাক্যে অটুট, কিন্তু আমিও আর মানতে নারাজ। তাকে অনেকবার অনুরোধ করার পর তিনি অনুমতি দেন, কিন্তু মাত্রই 15 মিনিটের জন্য। 15 মিনিট টাইম নিয়েই আমি নির্মলা মাসির সামনে গিয়ে দাঁড়াই। তখন তার আর আমার মধ্যেকার ব্যবধান মাত্র কয়েক হাত। নির্মলা মাসি এমনিতেই চুপচাপ, বেশি কথা বলতেন না, তবে তার মুখের মধ্যে এক আত্মবিশ্বাসী বোধ সদা সর্বক্ষণ লেগেই থাকত। কি হয়েছে নির্মলা মাসি? এইসব আমি কি শুনছি? কি আবার হবে বলো? আমি আমি খুন করেছি। আমি দেখলাম বড়মা পালঙ্কের মাথার দিকে ওই দেয়ালে থাকা এক গুপ্ত কাঠের বাক্স খুলে অনেক অনেক গয়না বের করেছে। আর তার মধ্যে সোনার অনেক 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 মোহর ছিল। হ্যাঁ, সারা জীবন তো আমি ও বাড়িতে দাসী হয়ে রইলুম। তাই তাই সুযোগ বুঝে ভেবেছিলাম মোহরটা নিয়ে নেব, কিন্তু পারলাম না। বড়মা চিল্লাতে শুরু করলো যে, তাই বাক্সের দরজার ভেতরে থাকা ওই ওই বাহাদুরি সোডাটা দিয়ে দিলুম একেবারে পেটটার উপরে ওপর করে। ব্যাস, ভেবে তো ছিলুম অন্য কারো ঘরে দোষটা দিয়ে পালিয়ে যাব। বিশ্বাস করো দাদা বাবু, নতুন বৌমনির বদলে যদি অন্য কারো ঘরে দোষ পড়তো না, তাহলে কিন্তু আমি কিছু বলতুম না গো। আসলে আসলে ও মেয়েকে তো আমি ছোট হতেই বড় হতে দেখেছি না, তাই তাই ওকে আর দোষী হতে দিলুম নি। আমার আমার পাপের বোঝাটা আমি নিয়ে নিলুম। নির্মলা মাসির কথা শুনে মনে মনে আমি তাকে শ্রদ্ধা না করে আর পারলাম না। প্রথমটা সে বানিয়ে বললেও শেষ লাইনগুলো তার অন্তর্নিঃসৃত, তাই আমারও চোখ বেয়ে জল নেমে এলো। একটা নির্দোষ মেয়েকে বাঁচানোর জন্য তার এই আত্মত্যাগ সত্যি ভাবা যায় না। যতই হোক, বীর পরিবার ছাড়াও বেশ কয়েকটা কেস তখন আমার হাতে লড়া হয়ে গেছে, তাই তার কথা শুনে আমার বুঝতে বাকি থাকে না যে সে আমাকে আদতেই মিথ্যে বলছে। তবে সেই মুহূর্তে তা নিয়ে আমি আর কোনো কথাই বলি না। থানা থেকে বেরিয়ে ফেরার পথে দেখা হয় জমিদার বাড়ির বড় কুমারের সাথে। সে আমাকে জানায় কর্তামা আমাকে একবার ডেকেছেন। সেদিন যদিও আমার ওই বাড়িতে যাওয়ার ইচ্ছে বিশেষ ছিল না, কিন্তু ওই যে কর্তামা ডেকেছেন তাই যেতেই হলো আর কি। সন্ধ্যের নিঝুম বীরবাড়ি, কারোর কোনো রকম সারা শব্দ নেই। আমি টুকটুক করে সিঁড়ি পেরিয়ে উঠে গেলুম বীরবাড়ির বড় কর্তামার ঘরের দিকে। কর্তামা আছেন? ভিতরে এসো। কর্তামা খাটের একপাশে বসে রয়েছেন। আমি ভিতরে যেতে তিনি আমায় বসতে বললেন। বসো মধু। আমি টেবিলের পাশ থেকে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ি। কর্তামা বসে বসে জাতিতে সুপারি কাটতে কাটতেই আমাকে বললেন, শুনেছ তো, খুন নতুন বৌমনি নয়, খুন করেছে নির্মলা। হ্যাঁ, বাবা গিয়ে বললেন। তারপর আমি নির্মলা মাসির সাথেও দেখা করতে গিয়েছিলাম। তার সাথে তোমার আবার কি দরকার? কর্তামার বলা কথায় আমি বেশ বুঝতে পারি তিনি আমার নির্মলা মাসির সাথে দেখা করতে যাওয়াটা সোজাভাবে নেননি, তাই অমনভাবে জিজ্ঞাসা করলেন। না না, মানে নির্মলা মাসি খুন করেছে এই কথা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম, সেই কারণেই আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। যাওয়ার দরকার ছিল না।
আসলে না মানে কর্তামা, নির্মলা মাসির মতো মানুষ খুন করেছে এটা ভাবতেই কেমন যেন আমার বুকের ভেতরটা অস্বস্তি হচ্ছিল। তা নির্মলার মতো ভালো মানুষ খুনটা করেনি, তাহলে খুনটা কে করলো শুনি? আমি? এ বাবা, না না কর্তামা, আমি সে কথা বলিনি। তাহলে কিসের জন্য গেছিলে সেখানে? এ বাড়ির বড় কর্তা মাকে সে খুন করেছে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বুঝেছো? আজ বাদে কাল তাকে সদরে আদালতে নিয়ে যাওয়া হবে। তুমি দেখবে সে যেন প্রাপ্য শাস্তিটা পায়। আর একখানা কথা তোমায় বলবো বলেই ডেকেছি, কাল সকালে নতুন বৌমণির ঘরে একবার যেও। তার বাবা মা তো গয়না শাড়ি সব ফেরত দিয়ে তাকে নিয়ে চলে গেছে। যদিও তাদের যে অপমানিত আজ হতে হয়েছে, তাদের জায়গায় আমি থাকলেও এই একই কাজ করতাম, হয়তো আরও বেশি কিছু করতাম। যাক, তুমি কালকেই নায়েব মশাইকে নিয়ে তাদের বাড়ি যাবে আর বাড়ির লক্ষ্মীকে বাড়িতে ফেরত আনার ব্যবস্থা করবে। ললিতা সুন্দরী মা বহুগুণ সম্পন্না, তাই আমি তাকে এ বাড়ির বউ করে এনেছিলাম, আর তাকেই এমন অপমানিত হতে হলো। হ্যাঁ, আমি কাল সকালেই যাব, আপনি মোটেই চিন্তা করবেন না। কর্তামার সাথে কথা বলে আমি নিঃশব্দেই বাড়ি ফিরে যাই। বেশ অনেক রাত পর্যন্ত ঘরে বসে কাজ করার জন্য পরদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ঘুম ভাঙে বাবার ডাকে। কখন? এই কখন ওঠ। ঘুম ভেঙে আমি ভীষণ রকম ভাবেই অবাক হই। আসলে বাবা তো কখনো ডাকেন না, তাই আমি চোখ খুলে ঘুম চোখ রগরগাতেই বাবাকে জিজ্ঞাসা করি, বাবা, কি হয়েছে? এত সকালে কেন ডাকছো আমাকে? আর সকাল নেই বাবা, বাইরে রোদ উঠে গেছে, 7টা বেজে পার হয়ে গেছে। ও আচ্ছা, আসলে কাল রাতে পড়তে পড়তে আমার ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আজ সেসব যাই হোক, জমিদার বাড়ির মেজ বৌমণি দেবলা খুন হয়েছেন, সেই একই বাহাদুরি ছোঁড়া দিয়ে। বাবার মুখে মেজ বৌমণি খুন হয়েছে শুনে আমার তো গোটা পৃথিবীটাই দুলে ওঠে। আমি আর বিছানায় বসে থাকতে পারি না। বিছানা থেকে উঠে গায়ে ফতুয়াটা জড়িয়ে তৈরি হয়ে নি, কোনো রকমে নিমে দাঁতন করে জমিদার বাড়িতে দৌড়ি। আমি যতক্ষণে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই ততক্ষণে সেখানে এসে লোকের হাট বসে গেছে। মেজ বৌমণির বাড়ির লোক এসে উপস্থিত হয়েছে, সাথে পুরন্দরপুর থানার বড় কর্তাও এসে হাজির হয়েছেন। আমি সেখানে গিয়ে পৌঁছাতেই বড় কর্তা রতনমোহন ঠাকুর আমাকে ডেকে বললেন, কি হয়েছে বল দেখি। প্রথমে মা, এখন সেজ বৌমণি, সেই একইভাবে খুন, সেই বাহাদুরি ছোড়া দিয়ে। মায়ের খুনি নির্মলা, সে তো এখন পুলিশ হেফাজতে। তাহলে তাহলে এটা কি করে সম্ভব? চিন্তা করবেন না বড়বাবু, আমি তো এসে গেছি। ওনার উপরেই এখন সবটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু মেজ বৌমার এই পরিণতিটা তো কিছুতেই মানতে পারছি না যে মধু। কথাখানা বলেই বড় কর্তা নায়েব মশাইয়ের ডাকে তার দিকে চলে যান। কিন্তু আমার মনে ওই একই প্রশ্ন ঘুরতে থাকে, যে খুনটা আসলে করেছে সে কে? নির্মলা দাসী যে খুনটা করেনি সেটা আমি অনেক আগেই বুঝেছিলাম, আর মেজ বৌমণি খুন হবার পর আরো স্পষ্টতই বুঝতে পেরেছি। কিন্তু খুনটা করলো কে? তার মানে খুনি যেই হোক না কেন সে এই বীর বাড়িতেই রয়েছে, বাড়ির কেউই খুন করছে, কিন্তু কে? তবে কি এই বাড়ির কোনো দাস দাসী এই কাজে নিযুক্ত? কিন্তু এমন ঘৃণ্য কাজ করার সাহসী বা কার? এসব নানান কথা ভেবে চলেছি, ঠিক সেই সময় পুলিশের বড়বাবু আমার পাশে এসে বললেন, মিস্টার গাঙ্গুলি, আপনি এই পরিবারের সমস্ত আইনি দিক সামলান, তাই তো? হ্যাঁ, তাই বলতে পারেন। কলেজ শেষ করে বেশ কিছুদিন প্র্যাকটিসের পর এখন এই চলছে। তবে ইচ্ছা আছে শহরে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার, কিন্তু এ পরিবারের যা সব। হ্যাঁ, সে বিষয়েই আমার আপনার কাছে একটু সাহায্য চাই। আমি প্রথমে একটু অবাকই হই, কিন্তু পরে কিছুক্ষণ ভাবার পর ঠিক করলাম অফিসারের সাথে একটু দেখা করব। কারণ এই পরিবারে একের পর এক যা দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে ওনার সাথে কথা বলাটা আমারও খুব দরকার। তাই মেজ বৌমণির শেষকৃত্য শেষ হবার পর সেদিন বিকেলেই আমি থানায় যাই। বড় কর্তার সাথে
দেখা করতে, কারণ রাত পেরোলেই আগামীকাল নির্মলা মাসির কেসটা কোর্টে উঠবে। যেহেতু নির্মলা মাসির পক্ষে কেউই নেই, তাই সওয়াল জবাবে বিন্দু মাত্র সময় লাগবে না। তবে আমি একটা ব্যবস্থা করে রেখেছি, কারণ চোখের সামনে একটা নির্দোষ মানুষ শুধুমাত্র আরেকজন নির্দোষকে বাঁচাবে বলে নিজে আইনের প্যাঁচে বলি হয়ে যাবে, তা তো আর হতে দেওয়া যায় না। আমি থানার বড়বাবুর ঘরে বসে এইসব নানান রকম ভাবছি, ঠিক সেই সময় বড়বাবু ঘরে ঢুকলেন। মাফ করবেন গাঙ্গুলি বাবু, আপনাকে অনেকক্ষণ বসতে হলো আমার জন্য। আরে হে মা, না না, এটা কোনো ব্যাপারই নয়। তা কি ভাবছেন গাঙ্গুলি মশাই? কাল তো নির্মলা কুলারিকে কোর্টে তোলা হবে, আর উনি নিজেই সবটা স্বীকার করে নেওয়ায় আদালত খুব সহজেই আইনের ৩০২ ধারা অনুযায়ী হয় ওনাকে ফাঁসি নয় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করবে। না না, কিছুতেই নয়। ওনার মতো সৎ একজন মানুষ এমন সাজা পেতে পারেন, এটা আমি কিছুতেই মানতে পারি না। উনি সৎ নির্দোষ হলে খুনটা কে করলো বলুন তো গাঙ্গুলি বাবু? আপনি তো ওই বাড়িতে সেই ছেলেবেলা থেকে যাচ্ছেন, খুঁটিনাটি সবকিছুই আপনার জানা, তাই না? বড়বাবুর কথাগুলো আমার একেবারেই ঠিক লাগে না। মনে হয় উত্তরটা সোজাসুজি দিয়েই দিই, কিন্তু উত্তর দেওয়ার আগের মুহূর্তে আমার মনে হয় উনি অফিসার মানুষ, উনি তদন্তের খাতিরে একটু আমাকে বাঁচিয়ে দেখতেই পারেন। আফটার অল আমিও তদন্তের অংশ, তাই আমি তাকে হাসতে হাসতে উত্তর দিলাম, আপনি বলতে পারেন স্যার। আর সত্যি আমার বীর বাড়িতে অবাধ যাতায়াত, তাই আপনার মনে হতেই পারে যে খুনটা আমিই করেছি। আবার আমার বাবার অর্থনৈতিক অবস্থাও এখন একটু টালমাটাল, তাই আপনি এমনটা ভাবতেই পারেন যে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার অর্থ সংগ্রহের জন্য আমি এই কাজটা করেছি। কিন্তু কি বলুন তো, সত্যি তো এটাই যে আমি এতদিন জানতামই না যে বীর পরিবারের সাথে ইতিহাস বিখ্যাত মল্ল রাজবংশের কোনো যোগ রয়েছে। আর এটাই যখন জানতাম না, তাহলে অতীতে পাওয়া উপহারের কথা জানবোটাই বা কেমন করে? আপনি ভেবে দেখুন একটু। দারুণ মানুষ মশাই আপনি। আমার কথার এমন বিশ্লেষণ করলেন যে আমার কিছু আর বলারই নেই। না, মানতেই হবে, আইনটা আপনি দারুণ বোঝেন। আমরা ভবিষ্যতে একজন নামী উকিল পেতে চলেছি, এতে কোনো সন্দেহ নেই। বাবা যে অনেক কষ্ট করে আইন পড়িয়েছে স্যার। তাই তো বলছি গাঙ্গুলি বাবু, আপনিই পারবেন। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। পুরন্দরপুরের অন্য কোনো পরিবার হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু বিষয়টা যেহেতু বীর পরিবারের, তাই আমি চাইলেই যখন তখন ওই বাড়িতে ঢুকতে পারছি না। ঘটনাটা তদন্ত সাপেক্ষ, কারণ জমিদার রতনমোহন বীর আমাদের কাছ থেকে কিছু একটা এড়িয়ে যাচ্ছেন, অন্তত আমার তাই মনে হচ্ছে। কিন্তু কি এড়িয়ে যাচ্ছেন সেটা বুঝতে পারছি না। তার চেয়েও বড় কথা, ওই বাহাদুরি ছোড়া ও বাড়িতে এলো কি করে, সেটাও আমাদের জানতে হবে। তাহলে আপনি আমাকে ঠিক কি বলতে চাইছেন? তেমন কিছুই না মিস্টার গাঙ্গুলি, এই কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনাকে নিতে হবে। মানে আমি আমি এই কেসের তদন্তের দায়িত্বে? সেটা কিভাবে সম্ভব অফিসার? কেন হয় না মিস্টার গাঙ্গুলি? আপনি একজন যথেষ্ট বিচক্ষণ মানুষ, আর তাছাড়াও আইন ছাড়া ভিন্ন নানান বিষয়ে আপনার দক্ষতা যথেষ্ট। আর আমি যতদূর জানি, আপনার কলেজ জীবনে আপনি বেশ কয়েকবার দক্ষ ডিটেকটিভের পরিচয়ও দিয়েছিলেন। তার মধ্যে আপনার স্যার জটাশঙ্করের আতস কাঁচ রহস্য, আপনার সতীর্থ গৌরব ভূঁইয়ার বাড়ির সুরঙ্গ রহস্য তো এখনো বেশ জনপ্রিয়। সুরঙ্গ রহস্য নিয়ে তো একটি বইও রয়েছে, তাই না? অফিসারের কথা শুনে আমি প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে বুঝতে পারি এটাই তো স্বাভাবিক। একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার তো এমনই হওয়া উচিত। আমি যেহেতু বীর পরিবারের আইন সম্পর্কিত যে কোনো সমস্যা দেখি, সেহেতু আমার বিষয়ে খুঁটিনাটি সব কিছু জেনে নিয়ে তারপর তিনি আমার সাথে কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। তবে আমার কলেজ জীবন পর্যন্ত উনি খোঁজ নিয়েছেন, সেটা শুনে আমি বেশ অবাকই হই। শুধু আমি নই, আমার পুরনো জীবনের কথা শুনে আমার নাতি ওম, সেও অবাক হই বলে, তুমি ডিটেকটিভ ছিলে?
দাদু ভাই এখন বুড়ো হাড় নিয়ে আর অত বুদ্ধি ধরে রাখতে পারি না মগজে, কিন্তু একটা সময় ছিল যখন গোটা গ্রামের লোক আমার বুদ্ধিকে সেলাম করতো, বুঝেছো? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তা সেই ধারালো বুদ্ধি দিয়ে কি কোনো খুনি ধরা পড়েছিল? সে তো ধরা পড়েই ছিল, তবে খুব সহজে না। আসলে দাদু ভাই, এমনি ভূত ধরার সোর্সের মধ্যে লুকিয়ে থাকা ভূতকে ধরার মধ্যে বেশ তফাৎ রয়েছে, বুঝেছো? তার মানে তুমি বলতে চাইছো সর্ষের মধ্যে ভূত ছিল, কিন্তু তুমি সেটা বুঝলে কি করে? সন্দেহ তো আমার আগেই হয়েছিল সে ব্যাপারে, আর অফিসার আমাকে চব্বিশ দায়িত্বটা দিলেও আমি ভীষণ সন্তর্পণে সে বিষয়ে এগোতে শুরু করি। নির্মলা মাসি পুলিশি হেফাজতে থাকাকালীন একই পদ্ধতিতে বীর পরিবারে আরও একটি খুন হওয়ায় তার উপর দায়ের হওয়া কেসটা আদালতে ওঠে না, শুধুমাত্র কেসের সঠিক তদন্তের জন্য তাকে পুলিশি হেফাজতেই রাখা হয়। যদিও এটা নিয়ে বীর পরিবারের অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন, কিন্তু পুলিশই বড়বাবুর অকাট্য যুক্তিতে কারোর কোনো মন্তব্যই ধোপে টেকেনি। বড়বাবুর বলার পরপরই আমি যদিও বীর বাড়িতে দিবারাত্র থাকা শুরু করিনি, কারণ বড়বাবুর মত আমিও বুঝতে পেরেছিলাম ওই বাড়ির একটা চরম গোপনীয় কোনো বিষয় আছে, যেটা জমিদার কর্তা রতনমোহন কোনোভাবেই বাড়ির বাইরে আনতে চায় না। তাই সব দিকটা সমানভাবে বুঝে তবেই পা ফেলতে শুরু করি। বীর পরিবারের মোটামুটি প্রত্যেকেই আমাকে ভালোবাসতো, শুধু ছোট ঠাকুমা বাদে। যদিও ছোট ঠাকুমা কাউকেই পছন্দ করতেন না। আমিও ভেবেছিলাম হয়তো বয়সের কারণে তিনি খিটখিটে হয়ে গিয়েছেন, তাই আমি তার কথায় কখনোই কিছু মনে করিনি। সেদিন ছিল মেজ বৌমনির 3 দিনের ঘাট কাজ। বাড়িতে সবাই তার থেকে বয়সে বড় হওয়ায় তাই তার শেষ কাজ করার দায়িত্ব গিয়ে পড়ে বাড়ির ছোট ছেলে এবং ছোট বৌমনির উপর। কিন্তু ললিতা সুন্দরীর বাবা তো তাকে কোনো মতেই বীর বাড়িতে আসতে দিতে চাইছিলেন না। তাও অনেক অনুনয় বিনয় করার পর শুধুমাত্র কর্তামায়ের কথা রাখতে তারা তাদের মেয়েকে পুনরায় শ্বশুর বাড়িতে পাঠায়। আর ললিতা সুন্দরী বাড়িতে আসার পর বড় বৌমণি আর কর্তামায়ের মুখে হাসি ফোটে। মেজ বৌমনির বাড়ির লোক বীর বাড়িতে এসে বীর পরিবারের লোকজনকে দুষছেন। নিজের মেয়ের অকালে প্রাণ চলে গেলে যে কেউই ওভাবে বলবে, ওটাই স্বাভাবিক। কিন্তু তার মাঝখানে বিশাখাদির একটা কথা আমার ভীষণভাবে কানে বাজে। সে মেজ বৌমনির শোকার্ত বাবাকে মুখের ওপরই বলে দেয় যে তা লোভ করলে তো শাস্তি পেতেই হবে, তাই না? কথাতেই তো আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। বিশাখাদির ওই কথায় সেই মুহূর্তে শ্রাদ্ধানুষ্ঠানের জায়গা জুড়ে হইচই বেড়ে যায়। বিশাখাদির কথার পিঠে মেজ বৌমনির বাবা একটা কথা বলেন, তার পিঠে বিশাখাদি আবার বলে। এই নিয়ে একটা বিশ্রী অবস্থা তৈরি হলে কর্তামা এসে সেই সমস্যা থামার। বিশাখাদি অনিচ্ছা সত্ত্বেও মেজ বৌমনির বাবার কাছে ক্ষমা চাইতে বাধ্য হন, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও সে সেখান থেকে যাবার সময় মনে মনে গজগজ করতে করতেই চলে যায়। লোভীকে লোভী বলে যাবে না, খুব বেশ করব বলবো। লোভ করলেই শাস্তি পাবে, যে লোভ করবে সেই শাস্তি পাবে। ওই সময় আমি ওই স্থানে থাকায় আমি পুরোটাই নিজের চক্ষু কর্ণ দ্বারা অনুভব করলাম। আর বিশাখাদির যাওয়ার সময় তার বলে যাওয়া কথাগুলো শুনে আমার সন্দেহের তীরটা বিশাখাদির দিকেই সরে যায়। হ্যাঁ, মেজ বৌমনি একটু লোভী ছিল, কিন্তু লোভী হলেও তার প্রাণ যাওয়া এটা তো ঠিক নয়। পুরো বিষয়টা আমার একটু অদ্ভুতই লাগে, তাই তখন থেকেই বিশাখাদির উপর নজর রাখতে শুরু করি। সন্ধে হয়েছে, মেজ বৌমনির বাড়ির লোকেরাও বাড়ি চলে গেছে। বাড়ির লোকেরা যে যার মতো রয়েছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে ভাবছি খুনটা করলো কে। আর সাথে এটাও ভাবছি যে মেজ বৌমনির ঘরে তো রাতে মেজদা থাকে, তাকে তাহলে খুনি মারলই বা কখন? না, একজন মানুষ বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, আর সেখানেই তার স্ত্রীকে বাইরের লোক এসে মেরে দিয়েই বা চলে যাবে, এটা তো হতে পারে না। তবে আবার এটাও হতে পারে যে
মালকা বাইয়ের বাড়ি যাওয়ার জন্য ওই নোলকটা মেজ কুমার মেজ বৌমনির থেকে চায়, আর তাতেই শুরু হয় সমস্যা। আর জমিদারি রক্তের রাগ মেটাতে মেজ কুমার নিজেই নিজের স্ত্রীকে হত্যা করেছে। কিন্তু তাতেও তো একটা প্রশ্ন সেই রয়েই যাচ্ছে, নতুন বৌমনির বাবা এ বাড়ির থেকে দেওয়া সমস্ত গয়নার সাথে ওই নলকটাও কর্তামাকে ফেরত দিয়ে গিয়েছিলেন। তাহলে কর্তামার কাছ থেকে মেজ বৌমনির কাছে ওই নলকটা গেল কি করে? আর ওই বাহাদুরি ছোড়াটাই বা খুনি পেল কি করে? নাকি বাড়িতে অনেকগুলো বাহাদুরি ছোড়া আছে? তারপর তো আসছে ওই লাখ টাকার প্রশ্ন, যে কে খুনি। আমি এই সমস্ত প্রশ্ন নিজের মনে ভিঁধে চলেছি। ঠিক সেই সময় বড় বৌমনি আমায় ডেকে বললেন, মধু ভাই, তোমাকে মা ডেকেছেন। বড় বৌমনির সাথে সম্পর্কটা বেশ অন্যরকম। যখন উনি এই বাড়ির বউ হয়ে আছেন তখন আমারও বয়স অনেকটাই কম ছিল, তাই সেই থেকেই বড় বৌমনি আমাকে ভাই সম্বোধন করে। আর এই বাড়িতে একজন মানুষই আছেন যাকে প্রাণ ভরে শ্রদ্ধা করতে ভালো লাগে। তবে বড় বৌমনির সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম, খানিকটা বন্ধুর মতো। তাই আমি তাকে ডেকে বলি, বড় বৌমনি, একটা কথা জিজ্ঞাসা করব, আমাকে সঠিক কথা বলতে পারবে? হ্যাঁ, বলোই না কি প্রশ্ন, জানলে আমি নিশ্চয়ই বলবো। মেজ বৌমনির খুন হওয়ার আগে কি মেজদার সাথে মেজ বৌমনির কি কোনো রকম ঝামেলা হয়েছিল? সে তো ওদের প্রথম থেকেই ঝামেলা রয়েছে, ওই মালকাবাইকে নিয়ে, সে তো সবাই জানে। কিন্তু মেঝো খুন হওয়ার আগের দিন ওদের মধ্যে ঝগড়া হয়েছে বলে তো মনে হয় না, কারণ সেদিন দুজন বেশ খুশি খুশি ছিল। কিছু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ফিসফিসিয়ে কথাও হচ্ছিল, কিন্তু কই ঝগড়া তো হতে শুনিনি। তবে যদি নিজেদের মধ্যে ঝগড়া হয়েও থাকে সেটা আমি বলতে পারবো না। কিন্তু ভাই, তুমি এই কথা জানতে চাইলে কেন? তুমি কি তবে? আমার না বলা কথাটা বড় বৌমনি অনায়াসে বুঝে যায়। আমার প্রশ্নে সন্দেহের আওয়াজ শুনে তার চিন্তায় চোখ মুখ চঞ্চল হয়ে উঠেই তিনি বলে উঠলেন, না না ভাই, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। মেজ ঠাকুরপো আর যাই করুক, এমন কোনো কাজ করতে পারে না। আমি তোমাকে এমনি জিজ্ঞাসা করলাম বৌমনি, তুমি এটা নিয়ে এত ভেবো না। বড় বৌমনিকে কতটা বলেই আমি কর্তামায়ের ঘরের দিকে চলে যাই। সন্ধ্যের পর কর্তামা নিজের ঘরেই থাকেন। আমি যখন ঘরে গেলাম তখন তিনি নিজ চেয়ারে বসে কোনো এক গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। শুধু ঘরের বাইরে থেকে ডাক দিলে তিনি বলেন যে, ভেতরে এসো। কর্তামা চেয়ারে মাথা থেকে গভীর চিন্তায় মগ্ন ছিলেন ঠিকই, কিন্তু আমি ঘরে প্রবেশ করলে আমার পায়ের শব্দ শুনে তিনি আমায় বলেন, বসো। কি ব্যাপার মধু, আজ আবার থানায় যাওয়ার প্রয়োজন হলো কেন? আমি কর্তামায়ের কাছ থেকে ঠিক এই প্রশ্নটারই ভয় পাচ্ছিলাম, কিন্তু প্রশ্ন যখন এসেছে তখন উত্তর তো দিতেই হবে, তাই আমাকেও উত্তর দিতেই হয়। না মানে ওই হ্যাঁ আর কি, বড়বাবু ডেকেছিলেন তাই গিয়েছিলাম। তা কেন ডেকেছিলেন তিনি? তা তোমাকেই বাড়ির ভিতরে তদন্তের দায়িত্বটা দিল নাকি? কর্তামা প্রথম প্রশ্নটা করতে পারে সেটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আশা করিনি। কিন্তু প্রশ্ন যখন করেছেন তখন তো উত্তর দিতেই হবে, তাই আমি আমতা আমতা করেই বলি, আসলে না মানে ওই আর কি, আসলে একটার পর একটা যেভাবে খুন হলো তাই উনি একটু বাধ্য হয়ে আমাকে বললেন। না মানে উনি তো আর চাইলেই যখন খুশি এ বাড়িতে আসতে পারছেন না, তাই আমায় অনুরোধ করলেন। আর কর্তামা, আমাদের জানাটাও তো দরকার যে কে খুনি, কে বলতে পারে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে তখন। উনি ঠিক কথাই বলেছেন। দেখো কি করা যায়, যদি রহস্য ভেদ হয়। যা করার তুমি করো, শুধু খেয়াল রেখো কাক পক্ষিতেও যেন টের না পায়, কারণ কালো অতীত যে আবার ফিরে ফিরে আসছে। ঠিক আছে কর্তামা, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।
কথা শুনে কর্তামা খুশি হন নাকি হতাশ সেটা বোঝা যায় না, তবে এটুকু ভেবেই শান্তি পাই যে তিনি না বলেননি। কিন্তু কোন অতীত ফিরে আসার কথা তিনি বলছেন, সেই অতীত কালই বা কেন? কই এমন কোন অতীতের কথা তো আগে শুনিনি। আমি কর্তামায়ের ঘর থেকে বেরিয়ে হাঁটছি দোতলার খোলা বারান্দা দিয়ে, তখনই পিছন দিক দিয়ে আসা এক মহিলা আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। আমার সাথে ধাক্কা লাগায় তার হাতে থাকা একটি কাপড় মাটিতে পড়ে যায়। আমি জোর গলাতেই বলি, এ কি এই ভর সন্ধ্যেবেলায় এমন ভাবে কেউ দৌড়াচ্ছেন? সে আমার কথায় পাত্তা না দিয়ে দৌড়ে চলে যায়। এমনকি পড়ে যাওয়া কাপড়টাও সে নিয়ে যায় না। অধিক কৌতূহলবশত আমি সেই কাপড়ের টুকরোটা তুলে নিই, কিন্তু কাপড়টা হাতে নিয়েই আমি প্রথমে বুঝতে পারি না যে কি কাপড় সেটা, আর কেনই বা কেউ সেটা নিয়ে দৌড়ালো। এক হাত মাপের একটা পুরনো কাপড়, দেখে মনে হয় কাপড়টির বয়স অনেক, তাই সেটা হলদেটে রূপ নিয়েছে। বেশ কিছুক্ষণ কাপড়টা উল্টে পাল্টে দেখেও কিছু বুঝতে পারি না। আমি কাপড়ের টুকরোটা আমার ফতুয়ার পকেটে পুড়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামি। বাড়ি ফেরার জন্য সদরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় জমিদার বাড়ির খাজাঞ্চি কাকা ডাক দেয়। কি হ্যাঁ, মধু নাকি? হ্যাঁ কাকা, আমি। বীর পরিবারের খাজাঞ্চি কাকার আমাদের পাড়াতেই বাড়ি, আর তাছাড়া কাকা আমার বাবার বন্ধু, তাই তার সাথে আমাদের বেশ খাতির। তা এত দেরিতে আজ? ওই কর্তামা ডেকেছিলেন বলে। তা তুমি কখন বাড়ি যাবে? এই তো কর্তা বাবুর সাথে কথাবার্তা বলে এই বের হচ্ছি, চল একসাথেই যাই। গায়ের নিঝুম সন্ধে, আকাশ ভর্তি তারা, ঝিমঝিমে ক্লান্তি জড়ানো হাওয়া বয়ে আসছে দূরের সবুজ ধান ক্ষেত থেকে। সুন্দর নিভৃত পরিবেশেও আমাদের মন কিছুতেই শান্ত হয় না। বিশাখাদির তখনের ব্যবহার, কর্তামায়ের বলা শেষ কথা, আর তারপরে কিছুক্ষণ আগে পাওয়া ওই কাপড়ের টুকরো খানা, আমি এই সব কিছুই মনের কোণে ভাসতে ভাসতে পথ হাঁটছি। কি হয়েছে বলতো, এত আনমনা হয়ে আছিস? কই কিছু হয়নি তো। আরে আইন নিয়ে যতই পড়িস তুই, কিন্তু মুখ দেখলে আমি ঠিকই বুঝতে পারি। বল কি হয়েছে? ওই তেমন কিছু নয়, মানে সত্যি কথা বলতে কি আদতে আমার কিছুই হয়নি। আমি ভাবছি এই জমিদার বাড়িতে হচ্ছেটা কি। মানে মেজো দাদাবাবু ছাড়া বাকি সকলকে নিয়ে তো মনে কখনো কোনো প্রশ্নই আসেনি, কিন্তু সেদিনের হংসেশ্বরী দেবীর পুজোর পর থেকে আমি তো কিছুতেই কিছু মেলাতে পারছি না। সেটাই স্বাভাবিক। মানে ওসব কথা বাদ দে দেখি, আজ এমনিতেই অনেক দেরি হয়েছে। এখন বাড়ি চল দেখি, বৌঠান তোর মুখ চেয়ে বসে আছে। হ্যাঁ সে আছে, কিন্তু কাকা আমায় একটা কথা বলো দেখি। তুমি তো বাবার আগের থেকে ওই বাড়ির খাজাঞ্চির পদে রয়েছো, তুমি কোনোদিনও ওই নোলকের কথা শুনেছিলে? আমার করা প্রশ্নে প্রথমে খাজাঞ্চি কাকা একটু চমকেই যায়, কিন্তু চমকে গেলেও সে পরবর্তীতে বলতে শুরু করে। তোকে বলেই বলছি, না হলে এই কথা কাউকে বলা মানা আছে। আমার বাবা একবার বাড়ি এসে বলেছিল, তখন আমরা অনেক ছোট, তোর পুলি বিহি তো তখন ভাতে স্বাদ অবধি পাইনি। আর আমার বাকিরা তখন ওই 3-4 এরকম বয়সের কোঠায়। এক পৌষের শীতের রাতে মা আমাদের 4 ভাই বোনকে একসাথে নিয়ে ঘুম পাড়াতে বসেছে। ঠিক তখনই কাঁচের দরজাটায় ঠকঠকিয়ে ওঠে। আমার বড় দিদি দরজার আওয়াজ পেয়ে দৌড়ে চৌকি থেকে নেমে গিয়ে দরজার আঙুলখানা খুলে দেয়। এটা তোর বুড়ি বিশির অভ্যেস ছিল, সে প্রতিদিন বাবা এলে দরজা খুলেই বাবাকে জড়িয়ে ধরতো, আর বাবাও সারাদিন শেষে মেয়েকে দেখতে পেয়ে কোলে তুলে নিত। কিন্তু সেদিন বুড়ি দিদি দরজার আঙুল খুললেও বাবা তাকে কোলে তুলে নেয়নি। বাবা সেদিন ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই মাটিতে লুটিয়ে পড়ে। বাবা মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে বাবার পিঠে গেঁথে থাকা একটা অদ্ভুত ছোড়া চোখে পড়ে আমাদের। পিঠ থেকে ঝুঁঝিয়ে রক্ত পড়ে মাটির মেঝে তার নিমিষের মধ্যেই বাবার রক্তের দাগে কালো হয়ে যায়।
বাবার ওই অবস্থা দেখে আমি ভয়ে গুটিয়ে গেছি। মা বাবার অবস্থা দেখে বাবার কাছে এসে কান্নায় আছড়ে পড়ে। বাবাকে শোনায়, কেমনে হলো বুড়ির বাবা? কে তোমার এমনি অবস্থাটা করলে গো? এখন কোন হাত বোঝানি ছাড়া সেটা এই ফোড় করে ঢুকে শরীরের ভেতরটা ফালা ফালা করে গেছে। তাতে করে বাবার আর কিছুটি বলার ছিল না। তাও বাবা কোত পেরে বলেছিল, বাবার কথাগুলো সেদিন মা কিছুই বুঝতে পারেনি। তাই গলা ফাটিয়ে চিৎকার করে বলে, এসব কি বলতেছে গো? কে চুরি করবে? কে গুপ্তধন? কে মূল্য রানী? তোমার কে মারলো বলো না গো? বাড়ির ছোট হায় হায় হায়। বাবা অতীব যন্ত্রণার মধ্যে শুধু ওইটুকুই বলতে পেরেছিল। মা যদিও অনেকবার জানতে চেয়েছিল ছোট কে বল, ছোট কে, কিন্তু বাবা আর কিছু বলতে পারেনি। খাজানজি কাকা কথাটা বলে একটু থামে। আসলে পুরনো হলেও কতটা বেশ গভীর, তাই ঘটনাটা বলতে খাজানজি কাকার গলাটা এখনো এত বছর পরেও কেঁপে ওঠে। স্বাভাবিকভাবে নিজের বাবাকে হারানোর মুহূর্তখানা মনে পড়লে তো যে কারোর গলাই কাঁপবে, আর সেখানে যদি মৃত্যু এমন মর্মান্তিক হয় তাহলে তো আর কিছুই বলার থাকে না। কষ্ট পেও না কাকা, তুমি শান্ত হও। কাকাকে শান্ত হতে বললেও আমি কিছুতেই শান্ত হতে পারি না। কাকার বাড়িটা আমার বাড়ির 3টে বাড়ি আগে, তাই পথ চলতে তার বাড়িটাই আগে আসে। তাই আমি তাকে বিদায় জানিয়ে এগোতে উদ্যত হলেই সে আমাকে বলে, বাবু, এইসবের মধ্যে পড়িস না বাবা। আমি মায়ের কাছে শুনেছিলাম বাপের আগে নাকি ও বাড়িতে আরো একজন ওভাবেই মরেছিল। ও বাড়ির গিন্নি ঠাউরন। আমি প্রথমে কাকার কথায় পাত্তা না দিয়েই চলে আসছিল, কিন্তু যখন খাজানজি কাকার শেষ কথাখানা শুনলাম আমার মনে একটা খটকা লাগলো। খালি মনে হয় আমি শুনেছি, এই নামটা আমি আগেও শুনেছি, কিন্তু কোথায় শুনেছি কিছুতেই মনে করতে পারি না। নানান দোটানার মধ্যে বাড়ি ফিরি। সেদিন রাতে আমি চুপচাপ বিছানায় শুয়ে শুধু ভাবতে থাকি। কর্তামা তবে ওই অতীতের কথাই বলেছিলেন, যেটা একেবারে কালো। জানালা দিয়ে আঁধারে ভরা আকাশ দেখতে দেখতে কখন যে ঘুমে চোখ বুজে গেছে বুঝতে পারিনি। হুঁশ ফিরতে ঘুমের মধ্যে ছোট বৌমণি ললিতা সুন্দরীর মুখটা চোখের সামনে ভেসে উঠল। তার মায়াবী স্পষ্টভাষী চোখ দুটো বলছে, আমি তো বলছি আমি কিছু করিনি। ঠাকমাই তো আমাকে ওই নোলকখানা পরিয়ে দিয়ে বললেন, এ নোলক তোকেই মানায়, তুই যে আমার গিন্নি ঠাউরন। এই গিন্নি ঠাউরন কথাটা কানে বেজে উঠতেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি বিছানায় উঠে বসি আর ভাবি স্বপ্ন দেখছিলাম। সে যাই হোক, স্বপ্নখানা মনে পড়লেই ভাবতে থাকি এই গিন্নি ঠাউরনটাই বা কে। ভাবনার তীব্রতা বাড়তে বাড়তে রাত পার হয়ে যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি বাবার কাছে দৌড়ে যাই। আচ্ছা বাবা, এই গিন্নি ঠাউরনটাকে? কেন? তার খোঁজ করছো কেন? আহা, বলোই না। সুবলা দেবী আর অবলা দেবীর শাশুড়ি ঠাউরন ওনাকে বাড়ির সবাই গিন্নি ঠাউরন বলেই ডাকতেন। মানে রতনমোহন বাবুর ঠাকুমা? হ্যাঁ, তারও মৃত্যু খুব বাজেভাবে ঘটেছিল, আর তার মৃত্যুর পরপরই মারা যায় খাজানজির বাবা অমল জেঠু। আমি তখন খুব একটা বড় নই, তবে খুব ভালো মনে আছে রাতেই রাজবাড়ি থেকে আসার পথে ডাকাত দলের হাতে পড়ে মারা যায়। রাজ পরিবারের ছোট কর্তা অবনীমোহন নিজ দায়িত্বে রাত পোহাতে না পোহাতেই জেঠুর সৎকার করে দিয়েছিলেন। জেঠিমা তো তারপর থেকে পাগল হয়ে গিয়েছিল প্রায়। কি সব হাবি জাবি বকতো। কি বলতো? তা তো প্রায় অনেক দিনের কথা।
তাই পরিষ্কার মনে নেই। তবে কি সব ভুলভাল বকতো। খাজানজি নবীনই তাকে আগলে রেখেছিল শেষ কয়েকদিন। বাবার কথা শুনে আমি অঙ্কটা একটু কষার চেষ্টা করি। আসলে বেশ কিছু ভাবনা চিন্তার পর মনে মনে একখানা চিন্তা বাসা বাঁধতেই আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বাবা, তুমি ছোট কর্তাকে দেখেছো? হ্যাঁ, কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করলাম। সে যে কারণেই তুমি জিজ্ঞাসা করে থাকো না কেন, শুধু একটা কথা তুমি মনে রেখো, আমি তোমার বাবা, আমি সব বুঝতে পারি। বাবার এই উত্তরে আমি সবটাই বুঝে যাই, তাই চুপ করেই থাকি। কিন্তু এটা তো চুপ করে থাকার সময় নয়, তাই আমি অধিক কৌতূহলের বশেই জিজ্ঞাসা করে ফেলি, আচ্ছা, কোনো এক মল্ল রানীর কাছ থেকে উপহার পেয়েছিল ওই নোলক? তার মানে বীরবাড়ির ইতিহাস বিজড়িত? না মানে আসলে এত বড় একটা জমিদার বাড়ির বিষয় তো, তাই বারবার জানতে চাইছি। এই ইতিহাসের কোনো বই আছে কি জানি না, তবে বই ঘরে কাপড়ে লেখা এক বিশেষ পুঁথি ছিল বলে আমি শুনেছিলাম। যে কাপড়ে কাঁচা হলুদ রং দিলে সবুজ রঙের সেই বিশেষ লেখা ভেসে উঠবে। বইঘর মানে দোতলার বই ঘরে? হ্যাঁ। বাবার কাছে কাপড়ের টুকরোর কথাটা শুনেই আমার মনটা খচখচ করে ওঠে। তাই আমি আর এক বিন্দু দাঁড়াই না, শুধু বলি আমাকে জমিদার বাড়ি যেতে হবে বলেই দৌড়াই। বাড়িতে কেউ কোনো প্রশ্ন না করলেও জমিদার বাড়িতে প্রবেশ করতে না করতেই বড় কর্তা আমায় বললেন, কি ব্যাপার মধু, তুমি এখানে? ওকে আমি ডেকে পাঠিয়েছি এখানে, পাঠিয়ে দাও। গিন্নিমার কথায় জমিদার মশাই অবাক হলেও কিছু বলতে পারেন না, আর আমিও খুব সাবধানে উপরে উঠে যাই। কর্তামা বারান্দাতেই ছিলেন। আমি উপরে ওঠার সাথে সাথে তিনি আমাকে বললেন, কি হয়েছে মধু, এত সকালে তুমি এখানে কি করছো? কর্তামা, আমার এক্ষুনি একবার বই ঘরে যেতে হবে। মনে হচ্ছে আমি খুনি পর্যন্ত পৌঁছে গেছি। হোমা, মধু, তাই নাকি? তা কে সেই নরপিশাচ? আর একটু সবুর করুন কর্তামা, আমি যদি ভুল না করি তাহলে আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি সে ধরা পড়বে। কে ধরা পড়বে যে মধু? হ্যাঁ, আরে আরে কি ধরার কথা বলছিস তোরা? খুড়িমা, আমি খুনি ধরা পড়ার কথা ওকে বলছিলাম, তাই ও আমাকে বলছে আপনি চিন্তা করবেন না, খুব শিগগির সে ধরা পড়বে। আচ্ছা, ও তাই নাকি রে মধু? খুনি ধরা পড়বে বলছিস? কেন আপনি ধরা পড়বে না বলছেন? তা কেন বলতে যাবো রে, পোড়ার মুখ মিনছে। তুই ধরছিস তো ধর না। আই চল তো নাচবো, আমরা ঠাউর ঘরে যাই। আর তুই তো ওখানেই যাবি নাকি? হ্যাঁ, আমি দিদির সাথে সকালের পুজো দেব। হ্যাঁ, আরে বাবা, তাই তো বলতেছি, চল চল দেখি। কথাখানা বলেই সেখান থেকে নতুন বৌমণিকে নিয়ে তিনি চলে যান। কর্তামাও তার ব্যবহারে ভীষণই অবাক হন। এনাকে আমি আজ এত বছরেও চিনতে পারলাম না। ও হ্যাঁ, বই ঘরে যাবে বলছিলে, তো যাও। হ্যাঁ, এই তো যাচ্ছি। আমি বই ঘরের দিকে রওনা দিই। যেতে যেতেই খেয়াল করি নতুন বৌমণির ঘর থেকে বিশাখা দিদি বের হচ্ছে। বিষয়টা আমার একেবারেই ভালো লাগে না। আমি কিছু না বলে বই ঘরে চলে যাই, কিন্তু সেখানে একটা পুরনো মল্লযুগের একটা ছোট পটচিত্র ছাড়া তেমন কিছুই খুঁজে পাই না। তবে তাতে আঁকা নকশা আমায় অনেক কিছু বুঝিয়ে দেয়, তাই সেটা আমি সাথে করে নিয়ে আসি, কারণ ছবিতেই আছে গল্প। সেটা জানতে পারলেই খুনি আর কাউকে মারবে না, তবে তার উদ্দেশ্য আসলে অন্য কিছু। তাই আমি সেখান থেকে বেরিয়ে সোজা থানায় যাই, অফিসারকে সবটা জানাই। কিন্তু অফিসার সবটা শুনে বলেন, প্রমাণ কোথায় মধু, প্রমাণ কোথায়? প্রমাণ লাগবে। তুমি একটা প্রমাণ জোগাড় করে দাও, আমি কথা দিচ্ছি আমি অপরাধীর যোগ্যতম শাস্তির ব্যবস্থা করে দেব। অফিসারের কথা শুনে আমার রাগ হয়। আমি সেখানে নির্মলা মাসির সাথে কথা বলে আবার বীরবাড়ি আসি। বীরবাড়িতে সে কর্তামাকে জানাই যে বাড়ির মেয়েরা কেউ সুরক্ষিত নয়, বিশেষ করে বড় বৌমণি আর নতুন বৌমণি।
আমার কথা শুনে কর্তামা প্রথমে একটু চমকে উঠলেও পরে আগাম বিপদের আশঙ্কা করে তিনি আমাকেও ও বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। এই কারণে বড় দাদাবাবু, মেজ দাদাবাবু মনে কিছু কিছু প্রশ্ন জাগলেও তারা মায়ের মুখের ওপর কিছুই বলেন না। এক এক করে 2 দিন কেটে যায়, কিন্তু সেরকম কোনো কিছুরই হদিশ পাই না। তাই বই ঘরে গিয়েই পুরনো কিছু কিছু বই পড়তে থাকি, আর বাবার কথা মতো সেই পুরনো কাপড়ের টুকরোটাতে কাঁচা হলুদ রং দিয়ে দেখি, কিন্তু কোনো নকশাই দেখতে পাই না। আমি চিন্তায় পড়ে যাই, তাহলে সেই কাপড়ের পুঁথিটা কোথায় গেল? আর এটা নিয়েই বা ওই মহিলা তাহলে দৌড়াচ্ছিল কেন? তবে কি আসল কাপড়ের টুকরো সে খুঁজে পায়নি, নাকি সেটা অন্য কোথাও আছে? এসব ভাবতে ভাবতেই বই ঘরে পুরনো পুঁথিটা খুঁজতে শুরু করি। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি আবিষ্কার করি একটা বেশ পুরনো বই, নাম মল্লভূমের ইতিহাস। তাড়াতাড়ি করে পুরনো কাপড়ের টুকরোটা ফতুয়ার পকেটে রেখে বইটা পড়তে শুরু করি। এমন সময় সশব্দে জমিদার বাবু বই ঘরে প্রবেশ করে। আমাকে বই পড়তে দেখে তিনি বলেন, পুরনো বইয়ের প্রতি বিশাল ঝোঁক আছে দেখছি। তা ভালো, পুরনো বইয়ের প্রতি ঝোঁক থাকা ভালো, কিন্তু বই ছেড়ে ওই অন্য কোনো দিকে ঝোঁকে গেলেই আবার অসুবিধা। কর্তাবাবুর কথার উত্তরে আমি কিছু বলবো তার আগে উনি চলে যান। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়েই ভাবতে থাকি, উনি আমাকে এমন কেন বলে গেলেন? এর কারণই বা কি? তবে কি উনি আমাকে আলতো স্বরেই হুমকি দিয়ে গেলেন? এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম লেগে যায় সেটা বুঝতে পারি না। যখন ঘুম ভাঙে তখন বেশ সন্ধে হয়ে এসেছে। বই ঘরে কাঁচের ফাঁক দিয়ে আবছা আলো প্রবেশ করছে। ঘুম ভেঙে একটু আড়মোড়া ভাঙতে ভাঙতে শুনতে পাই বাইরে থেকে ভজন চাকর কাকে বলছে, দাদাবাবু, ছোট বৌমনি তো ঘরে নেই, তিনি তো বিকেলে বাগানেই থাকেন। আচ্ছা, বেশ। ভজন কথাটা বোধহয় ছোট কুমারকেই বলছিল, কিন্তু বাগানে বলতেই আমার মনটা কেমন কেঁপে ওঠে। একবার জানলা দিয়ে বাইরে তাকাই, গোধূলি সন্ধ্যের মধ্যে প্রবেশ করতে চলেছে। এতক্ষণে তো নতুন বৌমনির ঘরে ফিরে আসার কথা। হ্যাঁ, সে দুপুরের দিকটা বাগানে থাকে এ কথা ভীষণ সত্য, কিন্তু তা বলে এত দেরি তো সে করে না। আমি তাড়াহুড়ো করে বইঘর ছেড়ে বাগানের দিকে দৌড়াই। যাওয়ার সময় আমি ভজন চাকরকে সাথে নিয়ে যাই, কিন্তু যা ভাবি তাই সত্যি। নতুন বৌমনি পুকুরের জলে ডুবছে আর উঠছে, শুধু তার হাতটা সে কোনো মতে উপরে ভাসিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছে। ভজন নতুন বৌমনির সেই অবস্থা দেখে তৎক্ষণাৎ চেঁচিয়ে বাড়ির সকলকে সেখানে উপস্থিত করে। তাড়াতাড়ি বাগানে এসো সকলে, দেখো কি সর্বনাশ ঘটে গেছে এখানে। ভজন সকলকে ডাকতে ব্যস্ত, আর আমি স্থানকাল জ্ঞান না করে জলে ঝাঁপ দিই। নতুন বৌমনিকে জল থেকে তুলে আনি। বেশ খানিকক্ষণ জলে কসরত করার কারণে তিনি জ্ঞান হারিয়েছেন। আমি তাকে জল থেকে তুলে নিয়ে আসায় ছোট পিসিমার বিশাখা নানান বাঁকা উক্তি খাড়া করে, কিন্তু ছোট কুমার আর কর্তামায়ের যুক্তির কাছে সেই সব যুক্তি ধোপে টেকে না। জমিদার বাড়ির কবিরাজ মশাই অর্থাৎ আমার বাবা এসে তাকে দেখে যাওয়ার পর সে একটু স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু কিছুতেই পরিষ্কার বলতে পারে না সে কিভাবে জলে পড়ে গেল। সেটাও কিছুতেই পরিষ্কার বলতে পারছে না, খালি বলছে, আমি তো পুকুর পাড়ে বসে পুকুরে ফুটে থাকা পদ্মগুলো দেখছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো আমাকে কেউ পিছন থেকে জোর ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে জলে পড়ে যাই। ছেলেবেলা থেকে তার জলে ফাঁড়া থাকায় তার বাবা কোনোদিন তাকে জলের কাছে যেতেই দেননি। তাই গ্রামের মেয়ে হয়েও তারও আর কখনো জলের কাছে যাওয়া হয়নি। সেসব যাই হোক, আমার মাথায় তো ঘুরছে অন্য চিন্তা, কে তাকে ধাক্কা দিল? তাহলে কি সত্যি লোভের বশে কেউ খুনি হয়ে উঠেছে? কিন্তু সে কে? তাহলে তো নতুন বৌমনির ভীষণ বিপদ। সেটা বোধ হয় আমার সাথে সাথে নতুন বৌমনির বাবাও বুঝতে পেরেছিলেন, আর সেই কারণে তিনি বললেন, আমি আমার ললিতা মাকে আমার সাথেই নিয়ে যাব। আপনি চিন্তা করবেন না, বাড়িতে 2 জন পুলিশি কোতোয়াল বসানো হবে। আমি পুলিশকে ডেকে জানিয়ে দিচ্ছি।
কে আর কেন ছোট বউকে মারতে চেয়েছিল সেটা আমাকে জানতেই হবে, কারণ বিপদটা শুধু ওর একার নয়, বিপদ আমাদেরও, আমাদের সকলের। তাই নিশ্চিন্তে থাকুন আপনি। এটার কিন্তু কোনো দরকার ছিল না গিন্নি। হয়তো দরকার নেই, কিন্তু তবুও থাকুক। মধু, দারোগাকে খবর পাঠাও, তিনি যেন আমার সাথে দেখা করেন। কর্তামায়ের বলা কথা অনুযায়ী পরদিন সকাল থেকেই বাড়ির সদর দরজায় পুলিশি কোতোয়াল বসবে বলে ঠিক হয়। সব কথার পরে জমিদার রতনমোহন বীর খানিক রেগেই যান, তবে রাগে তিনি ভেতরে ভেতরে গর্জালেও বাইরে কিছুই বহিঃপ্রকাশ করেন না। শুধুমাত্র নিজের মনে মনে গজগজ করতে করতে বাইরে বের হয়ে যান। এই বাড়ির ছেলেদের এক একজনের এক এক রকম নেশা রয়েছে। রতনমোহনের ঠাকুরদা ছবির নেশায় ডুবে থাকতেন, তার বাবাও ছিলেন একজন চিত্রশিল্পী, তাই এ বাড়ির ছোট কুমারও খানিকটা সেরকমই হয়েছে। আবার রতনমোহন বীরের খুড়তুতো ভাই ছিলেন বাইজির নেশায় মত্ত, আর তার মতোই হয়েছে এ বাড়ির মেজ কুমার। সবার অমতে এখন সে মালকাবাইয়ের বাড়িতে যায়। এদিকে বড় কুমার আবার ব্যবসার নেশায় মত্ত, অর্থ উপার্জনই তার একমাত্র লক্ষ্য। সেসব যাই হোক, প্রত্যেকের মতো জমিদার রতনমোহনের নেশা বন্য প্রাণী শিকার করা। নেশায় নেশায় বীর পরিবারের ছেলেরা একেবারে জর্জরিত, তাই কেউই সেভাবে পরিবারের দায়িত্ব সম্পর্কে অবগত নয়। জমিদার রতনমোহন বীরও তাই। সে কারণে কর্তামাকে সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে হয়েছিল, আর সেই কারণেই কর্তামা এমন একজনকে খুঁজছিলেন যে এই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে পরিবারটাকে আগলে রাখতে পারবে। বড় বৌমণি ভীষণ ভালো মনের একজন মানুষ, সকলকে একসাথে নিয়ে চলার ক্ষমতা তার থাকলেও পুরো সংসারকে একই সাথে একই স্রোতে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই, কারণ সে ভীষণ নরম মনের, আর রূঢ় হলেও কেউ তাকে মানবে না, এক কথায় বলা চলে পাত্তা দেবে না। তাই বড় বৌমণির পর ছোট বৌমণিকে অনেক খুঁজে তিনি এই পরিবারের ছোট বৌমণি হিসেবে নির্বাচন করেছিলেন। আসলে এমন একজনকে তিনি চেয়েছিলেন যে নরম হাতে সকলকে আগলে রাখবে, ভালোবাসবে, আবার প্রয়োজনে কঠিন হাতে শাসনও করবে। ভবিষ্যতে যে হয়ে উঠবে বীর পরিবারের আগামী কর্তামা। কর্তামা তার মধ্যে এক নিপুণ কর্তীর ছায়া দেখেছেন, আর আজ তার সাথে এমন ঘটায় তিনি বেশ ভয় পেয়েই আছেন। ভয় পেয়ে থাকার সাথে সাথে রেগেও আছেন বেশ, তাই কঠিন পাহারার ব্যবস্থা করিয়েছেন আমাকে বলে। আমিও কর্তামার কথা মতো দুজন লেঠেলকে ছোট বৌমণি আর বড় বৌমণির ঘরের বাইরে নিযুক্ত করেছি, কিন্তু নিযুক্ত হলেই কি আর বিপদ ঠেকানো সম্ভব? না না, এমনটা ভাবছি, ঠিক সেই সময় একটা প্রবল চিৎকারে ভাবনা থমকে যায়। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। কদিন এই বাড়িতে থাকার জন্য কর্তামা আমাকে বই ঘরের পাশে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই এটাই এখন আমার কদিনের থাকার রাস্তা নয়। ঘর থেকে বেরিয়ে দোতলার বারান্দা থেকে নিচে তাকিয়ে চিৎকারটা কোন দিক থেকে এলো বোঝার চেষ্টা করি। কে কোথায় আছো? শিগগির আসো, আসো এখানে, আমাকে বাঁচাও, শিগগির আসো। খানিকক্ষণ দাঁড়ানোর পরে আমি বুঝতে পারি ওপরের ছাদ থেকে চিৎকারটা ভেসে আসছে। আমার মতো বড় দাদাবাবু আর মেজ দাদাবাবুও সেই চিৎকার শুনতে পেয়েছিল, তাই তারাও দৌড়ে বাইরে বেরিয়ে আসে। চিৎকারটা ছাদ থেকে এলো, তাই না? হ্যাঁ, তেমনই তো মনে হলো। কথাটা বলার পর কেউই আর দেরি করি না, আমরা তৎক্ষণাৎ ছাদের উপরে উঠে যাই। কাঠের পাটাতনের উপর লাল কার্পেটে মোড়ানো সিঁড়ি পেরিয়ে আমরা ছাদে গিয়ে পৌঁছাই। কিন্তু ছাদে গিয়ে আমরা যা দেখি তাতে তো আমাদের চক্ষু সরজ্ঞা সবার জোগাড়। কর্তামা ছাদের এক কোণ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনে পড়ে রয়েছে ছোট্ট তরফের ছোট মেয়ে বিশাখা। তার বাম হাতের কনুই দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কর্তামার ডান হাতে তালু দিয়ে ঝুঁঝিয়ে রক্ত পড়ছে। তবে কর্তামার ডান হাতে তালু ফালা ফালা হলেও কর্তামা কি অনায়াসে ডান হাতে শক্ত করে ধরে রয়েছে এক অদ্ভুত ছোঁড়া। এমত অবস্থায় দেখে বাড়ির বড় ছেলে জিজ্ঞাসা করে, এসব কি মা? কর্তামা তখনও রাগে ফুঁসছিলেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি বললেন, কি হয়েছে আমাকে জিজ্ঞেস না করে এদের করো। দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছি।
কর্তামা এদেরকে জিজ্ঞেস করো বলতেই আমি এদিক ওদিকটা ভালো করে দেখার চেষ্টা করি। অন্ধকার হয়ে আসায় ছাদে সেভাবে কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। কর্তামার সামনে একটা ছোট্ট লণ্ঠন থাকায় আহত বিশাখা দিয়ে শুধুমাত্র নজরে এসেছিল আমার। কিন্তু ভালো করে দেখার পর খেয়াল করলাম যে ডান দিকের কোণায় ছোট ঠাকুমা পড়ে রয়েছে। নিঃসারে পড়ে থাকতে দেখে আমি একটু অবাকই হই। তার কাছে যেতে বুঝতে পারি জ্ঞান হারিয়েছে। পুরো ঘটনা ততক্ষণে গোটা বাড়িতে চাওর হয়ে গেছে। সকলেই এসে দাঁড়িয়েছে সন্ধ্যের ছাদে। কর্তামা বলতে শুরু করেছে, মেজ বৌমনির সাথে ঘটা ঘটনা, তারপর আজকে বিকেলে ছোট বৌমনির সাথে যেটা ঘটল, সেই ঘটনার পর আমি আর নিজের ঘরে চার দেওয়ালের মধ্যে থাকতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল আমার। সেই কারণেই ছাদে আমি উঠেছিলাম। আর আমার সেই একা ছাদে ওঠা লক্ষ্য করে এরা দুজনেও ছাদে আসে, আর এখানে এসেই আমাকে এই বাহাদুরি ছোড়া দিয়ে শেষ করে ফেলতে চায়। একটু এদিক ওদিক হলে হয়তো এক্ষুনি বাড়িতে পুলিশ এসে উপস্থিত হতো। আমাকেও আর তোমরা জীবিত খুঁজে পেতে না। তোমাকে মারতে এসেছিল? কিন্তু কেন? কেন আবার? যেভাবে ঠাকুমাকে মেজ বৌমনি মেরেছে আর ছোট বউকেও মারার চেষ্টা করেছিল, সেইভাবেই আমাকে মারতে এসেছিল। কি তাই তো পিসিমা? ঠিক বলছি তো? বাড়ির লোকের কথা শুনে জমিদার রতনমোহন বীর এসে হাজির হয়েছেন সেখানে। তিনি কর্তামার কথা আর সেখানের পরিস্থিতি দেখে বলেন, কি শুরুটা কি করেছে বলো তো? আমি কি শুরু করলাম? শুরু তো করেছে তোমার খুড়িমা। দেখো, নিজের অতি চালাকির জন্য নিজের ছেলে বৌমাকে হারিয়েও তার আঁশ মেটেনি। এখন নাতনির জীবনটা নিয়েও জুয়ো খেলতে শুরু করে দিয়েছেন। উমা, আপনার হাত থেকে যে রক্ত পড়ছে। বড় বৌমা, এ তো সামান্য রক্ত মা, এতেই তুমি ভয় পেয়ে গেলে? মেজ বউ আর তোমাদের ঠাকুমার শরীর থেকে কত রক্ত ঝরেছে বলো দেখি। শুধু কি তাই, এবারই দেবী গিন্নি ঠাউরন, তারও রক্ত ঝরেছে এইভাবেই। আজ মধুর একটু দেরি হলে ছোট বউয়েরও ক্ষতি হয়ে যেতে পারত। কর্তামার কথা শুনে বাড়ির সকলে স্তম্ভিত। আমি চুপ করে শুনছি আর এক এক করে অঙ্কের হিসেব মেলাচ্ছি। ততক্ষণে ছোট ঠাকুমারও জ্ঞান ফিরে এসেছে। তিনি রেগে গিয়ে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, মরতো মরতো তো মরতো। তুই তুই ছোড়াটা না ধরলে তুইও মরতিস। কেন মরবি না? হ্যাঁ, কেন মরবি না তোরা? তোরা তোরা তো এই বংশের কেউ নস, কেউ নস তোরা। কেউ না হলেও তোরা সব সব ভোগ করছিস। আর আর আমার দিদি, আমার নিজের দিদি সব দিনে আমার ছেলেকে দূরে সরিয়ে রেখেছিল। একটু আগে পর্যন্ত আমি স্তম্ভিত হইনি, কিন্তু এখন ছোট ঠাকুমার কথা শুনে চমকে উঠি। কারণ ছোট ঠাকুমার কথাগুলো আমাকে দ্বন্দ্বে ফেলে দেয়। শুধু আমাকেই বলবো না, আমার সাথে সাথে বোধ হয় জমিদার রতনমোহন বীরকেও দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। তাই সে হুড়মুড়িয়ে জিজ্ঞাসা করে, আমরা কেউ নই মানে? কি সব উল্টোপাল্টা কথা বলছো? না না, নয় নয়, নষ্ট কেউ নষ্ট, তোরা তোরা কেউ নস। গায়ে গায়ে জমিদার রক্ত বললেই কি আর জমিদার হওয়া যায় যে? হ্যাঁ, তোর মা ছিল বাঁচা মেয়ে মানুষ। শোন আমার কাছে, তাই তাই এবাড়ির গিন্নি ঠাউরন চালাকি করে বাড়ির দাসীর পেটে তার বংশ বৃদ্ধি করায়। আর তোর মা হাসি মুখে সেটা মেনে নেয়। অবশ্য অবশ্য নেবে নাই বা কেন? হ্যাঁ, গিন্নি ঠাউরনের বাড়ির বউ হওয়ার জন্য কম বুদ্ধি করেছে নাকি সে? আসলে দোষ তো আমার বাপের। বয়সে বড় হয়েও আমি কিচ্ছু পেলাম না। একবার মিথ্যে বলার অপরাধে তিনি আমাকে একেবারে তেজই করেছিলেন। শুধুমাত্র কন্যা সন্তান হওয়ায় বাড়ি থেকে বিদায় করতে হবে বলে
ওদের ছোট মেয়ের ছোট দেওরের সাথেই আমাকে বিয়ে দিয়ে দিলেন। আর সেটাই ছিল ওনার সব থেকে বড় ভুল। সে ভুল না করলে গিন্নিটাও যেন এমন ভুল করতেন না। তোর জন্মের সময় উনি কার সাথে করলেন? কি করে এত কিছু মেনে নেব বল? কি করে মেনে নেব যে বড় বউ আমার কথা আমার ছিল, সেই বাড়ির ছোট বউ হলাম আমি। আমার ছেলের জমিদার হওয়ার কথা ছিল, কিন্তু জমিদার হলি তুই। এসব সহ্য করতে না পেরে একে সরিয়ে দিলাম পথের কাঁটাগুলোকে। আর সেজন্যই আপনি ছেলের কানে বিষ ঢালতে ঢালতে ছেলেরই ক্ষতি করে দিলেন। ছেলে বউকে শহরে পাঠালেন গোড়া সাহেবদের উস্কানি দেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা ছোঁয়াছুঁইতে প্লেগ রোগে মরল। আর এখন নাতনির জীবন নিয়ে জুয়া খেলা শুরু করলেন। আপনি মানুষ খুড়িমা? হ্যাঁ, আমি মানুষ। আর মানুষ বলেই সবটা বুঝে নিতে চেয়েছি। কেন নেব না বল? এসব তো আমারই, আমার আর আমার জিনিস আমি নেব না তো কে নেবে? বলার পরের যারোর সন্তানের বংশধরেরা। ছোট ঠাকুমা গন্ডগোলের মানুষ এ আমার জানা ছিল, কিন্তু তাই বলে এতটা জানা ছিল না। আমার তো এটাও জানা ছিল না যে তিনি বড় ঠাকুমার দিদি। সেসব যাই হোক, ছোট ঠাকুমার এতক্ষণ বলা কথাগুলো শুনে কর্তামার মাথাটা জ্বলে ওঠে। তিনি চেঁচিয়েই বলেন, যা বলেছেন এবার চুপ করে যান। আপনি জমিদার বাড়ির বউ বলে কিন্তু রেয়াত পাবেন না। এখন দেশে কিন্তু জমিদারি আইন নয়, সরকারি আইন চলে। তাই খুব সাবধান। মনে রাখবেন, জীবনে অনেক খুন করেছেন। কর্তামা কথাটা বলার সাথে সাথেই ছোট ঠাকুমা উঠে কর্তামায়ের গলাটা টিপে ধরেছে। বড় ঠাকুমার থেকে বয়সে বড় হলেও ওনার শরীর অনেক বেশি ফিট এবং চাঙ্গা। তুই কর্তামা নয়, আমি সবাই কর্তামা। আজ তোকে মেয়ে যাই আমি শান্তি পাবো। গিন্নি ঠাউরনের হাত ধরে নড়বো। বিশাখাতি ব্যথায় কাতর। বড় বৌমণি তাকে নিয়ে নিচে গেছে, আর পুলিশি কোতোয়ালদের মধ্যে একজন ততক্ষণে থানায় গিয়ে বড়বাবুকে ডেকে এনেছেন। সব প্রমাণের ভিত্তিতে ছোট ঠাকুমাকে পুলিশ ধরে নিয়ে যেতে আসে, কিন্তু তার হয় না। সকলের সামনে তিনি কর্তামায়ের হাত থেকে বাহাদুরি ছোড়াটা নিয়ে নিজের পেটে পুড়ে দেন। ধারালো বাহাদুরি ছোড়ার আঘাতে তিনি কাতর আর তোনাতে মাটিতে লুটিয়ে পড়েন, আর শেষবারের মতো বলে যান, যতই চেষ্টা কর মধু, ওই লুকোনো গুপ্তধন তুই পাবি না রে, কিছুতেই পাবি না। এসবের মালিক একদিন ফিরবে, আর সেদিন ওই বাহাদুরি ছোটার ধার আর নলকের বাড়ি তোকে জানিয়ে দেবে গুপ্তধনের কথা। ততদিন নয়ক অভিশপ্তই থাকবে, বুঝেছিস? অভিশপ্তই থাকবে। সে ভিজবে, সে ভিজবে, একই কথা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে
বীর পরিবারের ছোট তরফের গিন্নি সুবলা সুন্দরী। ঘটনার আকস্মিকতায় আমি, বড়বাবু সকলেই ভীষণ অবাক হই। বাড়ির সকলেই ভীষণ চিন্তিত। আমার সাথে সাথে সবার মনে মনেই উদয় হয় অনেক প্রশ্নের। সবের মধ্যে একটা বড় প্রশ্ন হলো, কে ফিরবে? আর বাহাদুরি ছোড়ার সাথে গুপ্তধনেরই বা কি সম্পর্ক? তার থেকে বড় কথা, নোলকটা কেন অভিশপ্ত? একভাবে এত বছরের স্মৃতি রোমন্থন করে আমি কিছুক্ষণ থামি, কিন্তু থামলেই বা কি করে হবে? নাতির মনেও তো তখন অনেক প্রশ্নের ঝড়। তাই সে বলে, দাদু থামলে কেন বলো দেখি? বলবে তো এত প্রশ্নের জট কাটলো কি করে? আর ওই বাহাদুরি ছোঁড়ার সাথে ওই পরিবারের সম্পর্কটা কি? আরে রোসো রোসো দেখি দাদু ভাই, একটু জেরাও। আমি তো বলবোই, তার আগে শ্রোতাদের একটু ভাবতে দাও দেখি। ততক্ষণ বরং আমরা খানিক জিরিয়েই নি, কি বলো? হ্যাঁ।